কি আপনাদের কোনো প্রশ্ন নাই? স্যার বিটকয়েনটা নিয়ে যদি স্যার আবার একটু রিপিট করতেন আর কি, বিটকয়েন ডিজিটাল কারেন্সি যেটা আর কি। আচ্ছা, বিটকয়েন আর আমার এই একটা কোশ্চেন ছিল আর কি স্যার। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন ওই ওই সিনপসিস থেকে নেই না? স্যার আমাদের দেশে যে ডিজিটাল ব্যাংক গুলো আছে, ওরা কি হুম। এই ডিজিটাল কারেন্সি গুলো কি কাজ করতে পারে? ওদের দেশে ডিজিটাল কারেন্সি অ্যাকসেপ্টেবল। আমরা যেমন টাকা লেনদেন করি, আহ ওদের দেশে ওই ডিজিটাল কারেন্সি গুলো আমাদের টাকার মতোই ওদের অ্যাকসেপ্টেবল, যে কোনো লেনদেনে ইউজ করতে পারে। না, আমি বলতেছি আমাদের দেশে যে ডিজিটাল ব্যাংক গুলা যারা করছে জি জি কি ডিজিটাল ব্যাংক, জি জি জি। যে আমাদের ডিজিটাল কয়েকটা ব্যাংক ছিল না, হুম ওরা হুম কি হুম। আমাদের গভর্নমেন্ট যদি এলাও করে তাহলে কি ওরা কি এই ডিজিটাল কারেন্সি গুলো লেনদেন করতে পারবে? আমি ওটা বলতেছি। না 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 না, আপনাদের একটু এখানে বুঝতে হবে যে ডিজিটাল ব্যাংক মানে ডিজিটাল কারেন্সি না। ডিজিটাল কারেন্সি এক জিনিস, ডিজিটাল ব্যাংক আর এক জিনিস। ডিজিটাল ব্যাংক হচ্ছে আপনার ডিজিটাল যে আমাদের টেকনোলজি গুলো, হুম, এই টেকনোলজির সাথে ইনভলভমেন্ট থাকে যে ব্যাংকগুলো, সেগুলোই আমরা ডিজিটাল ব্যাংক বলি। মানে যারা ডিজিটালি কোনো ব্যাংকিং কার্যকলাপ গুলো পারফর্ম করে, তারা ডিজিটাল ব্যাংক। বা ডিজিটাল কারেন্সি অন্য জিনিস। কয়েনটা নিয়ে স্যার একটু কাইন্ডলি বলেন স্যার। আচ্ছা, তো ডিজিটাল কারেন্সি হচ্ছে, যেমন ধরেন আমি সহজ ভাষায় বলি যে আমাদের দেশের যে ব্যাংকগুলো আছে এরা কি নিয়ে কাজ করে। এরা মূলত কাজ করে হচ্ছে আমাদের ট্রেডিশনাল যে মানি সিস্টেম আছে সেটা নিয়ে কাজ করে। তো আমাদের বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদন দেয়নি ডিজিটাল কারেন্সির। কেন দেয়নি? কারণ এখনো বাংলাদেশ মনে করছে যে এটা নিয়ে কাজ করার এখনো সময় আসেনি। হ্যাঁ, বা বাংলাদেশ টেকনোলজিক্যালি ওই ধরনের এখনো ওই লেভেলে যায় নাই। দ্যাট মিন বাংলাদেশ ব্যাংক এটা মনে করছে না, দ্যাটস ওয়াই বাংলাদেশ ব্যাংক এটাকে এখনো অনুমোদন দেয়নি। এখন কথা হচ্ছে ডিজিটাল কারেন্সিটা কি জিনিস। তো আমি সেদিন দেখেন বোঝাতে চেয়েছিলাম যে ডিজিটাল কারেন্সি হচ্ছে এদের সকল এক্সিস্টেন্স ডিজিটালি হবে। অর্থাৎ যেমন আমি যেমন যে কথা বলছি, টাকার কিন্তু এক্সিস্টেন্স আছে, আমাদের রিয়েলি এক্সিস্টেন্স আছে। আমরা একটা লেনদেন করি হাতে সরাসরি, আমরা কি একটা কাগজের নোট বা কয়েন নিয়ে এটাকে লেনদেন করি, করি না? কিন্তু এই টাকাটাকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, যেমন বিকাশ, রকেট, নগদ, এগুলোর মাধ্যমে আমরা ট্রানজেকশন করি। বিভিন্ন অনলাইন পেমেন্ট সিস্টেমেও আমরা এগুলো লেনদেন করি। মেইন ট্রেডিশনাল কারেন্সি আর হচ্ছে ডিজিটাল কারেন্সির মধ্যে মেইন পার্থক্যই হচ্ছে যে এদের ডিজিটাল কারেন্সির কোনো এক্সিস্টেন্স থাকবে না, রিয়েল এক্সিস্টেন্স থাকবে না। বুঝতে পারছেন? হ্যাঁ। কি হতে পারে, একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সির ইয়া হতে পারে। যেমন ধরেন আমি বলছি আহ, এক বিটকয়েন সমান হচ্ছে 100 টাকা, এটা হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি বিটকয়েনের যে রিয়েল এক্সিস্টেন্স এটা থাকবে না। আমার যে আমরা টাচ করতে পারছি টাকাকে, কিন্তু বিটকয়েনকে টাচ করা যাবে না। এটা টোটালি সফটওয়্যার মডিফাইড একটা কারেন্সি। এটা টোটালি অনলাইন সিস্টেমে শুধুমাত্র আমরা দেখতে পারবো যে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, কত বিটকয়েন আছে, 100 বিটকয়েন আছে। কিন্তু আমি এই কয়েনকে কখনোই এক্সিস্টেন্স আমাদের লেভেলে নিয়ে সেটাকে টাচও করতে পারবো না, ফিলও করতে পারবো না। এটা আমাদের অ্যাকাউন্টেই আমরা দেখতে পারবো মাত্র একটা ডিজিট মাত্র। বা বিকাশ, নগদ বা এই ডিজিটাল কারেন্সি যেগুলো আমরা আমরা যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট বা ডিজিটাল টেকনোলজি ইউজ করে যে আমরা যে ইলেকট্রনিক ব্যাংকিং যে করে থাকি বা অনলাইন ব্যাংকিং করে থাকি, এইগুলোর যে আমাদের নর্মাল মানি সিস্টেমের মধ্যেই এরা কি করে, জাস্ট একটা টেকনোলজি অ্যাড করে আমাদেরকে এই সুবিধাগুলোকে এনরিচ করছে। বুঝতে পারছেন? আর ডিজিটাল কারেন্সি হলো টোটালি এদের এক্সিস্টেন্স ডিজিটালি, এদের উৎপত্তি হবে ডিজিটালি, এবং এদের ডিস্ট্রয় বলেন এভরিথিং সবকিছুই ডিজিটালি, এদের কোনো রিয়েল এক্সিস্টেন্স থাকবে না। আচ্ছা স্যার, আমার এখানে একটা প্রশ্ন, তাইলে এদের যে কারেন্সি ভ্যালুটা, হুম। তাহলে কারেন্সি ভ্যালুটা তারা কিভাবে নির্ণয় করে? যে কোনটা? সে সিম্পল, এক বিটকয়েন সমান কত ইউএস ডলার, এটা তারা কিভাবে এই মূল্যায়নটা করে? এটা হচ্ছে ধরেন যে আমাদের যেমন ধরেন শেয়ার মার্কেট আছে, এই টাইপেরই বিটকয়েন একটা ফরেক্স ট্রেডিং সিস্টেম আছে। ওখানে নিয়মিত বিভিন্ন কয়েনের মান ভ্যালু আপডেট করে। এটাকে ফরেক্স ট্রেডিং বলে। এই ফরেক্স ট্রেডিং এর মতো আরো অনেক ট্রেডিং জায়গা আছে,
যে জায়গাগুলোতে এই যে অনলাইন কি বলে এটাকে, বিটকয়েনের মতন যে অসংখ্য কয়েন আছে, শুধু বিটকয়েন না, এরকম শ শ কয়েন রয়েছে। হ্যাঁ, এই কয়েন গুলোর ট্রেডিং হয় ওখানে, ওই জায়গাগুলোতে কি করে, কোনটার ভ্যালু কত ওইটা ওখানে বাংলা আমাদের ট্রেডিশনাল মানি সিস্টেমের সাথে এগুলোর যে একটা কোলাবোরেটিভ রিলেশন, ওই রিলেশনটা ওখানে দেখায় যে এখন একটা বিটকয়েনের ভ্যালু হচ্ছে ডলারের দামে, সেটা ধরে নিলাম $10, ওইগুলো ওখানে দেখায়। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। এগুলো ফরেক্স ট্রেডিং সিস্টেম আছে, অর্থাৎ বিটকয়েন বা ডিজিটাল কারেন্সি ট্রেডিং সিস্টেম আছে, যে ট্রেডিং সিস্টেম থেকে ওখানে নিয়মিত ওই কারেন্সি গুলোর ভ্যালু আপডেট করে। ঠিক আছে? তো আর কারো কোনো প্রশ্ন আছে? তো এটা মিলে ফেলবেন না যে ডিজিটাল ব্যাংকিং আর ডিজিটাল কারেন্সি এক জিনিস না। আর কার কোনো প্রশ্ন আছে? নেই? আমরা কি আগাবো? আচ্ছা, এখানে এই সিনপসিসে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা তো গতদিন পর্যন্ত কম্পিউটার, আচ্ছা আপনারা কি দেখেছিলেন, এই সিনপসিসটা কি দেখেছিলেন বা পড়েছিলেন? পোলটা একবার হলো দেখেছিলেন বা পড়েছিলেন? বা নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে একবারও সেগুলো দেখেছিলেন? আপনারা খুবই, আমরা এখানে খুব কম পার্সন আছি, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে কেমনে হয় বলেন? আমরা প্রায় 7-8 জন এখানে আছি, 7-8 জন চাইলে একদম ক্লাসগুলো একটা মজাই মজানো, মানে একদম কি বলতে পারি এটাকে, জম্পেশ একটা ক্লাস হতে পারে যেখানে সবার একটা উপস্থিতি থাকবে। হ্যাঁ, এখানে তো হিউজ পরিমাণ স্টুডেন্ট না, আপনারা চাইলে যে কোনো বিষয়টাকে খুব ভালোভাবে বুঝে একদম এখান থেকে যেতে পারেন, বা প্রশ্ন আপনাদের হিউজ আমি নিতে পারবো, এই সুযোগ আছে এখানে। আচ্ছা, আপনারা মনে করেন যে আহ, এই সিনপসিসটা একবার পড়েন, না পড়লে তো হবে না। আপনি আপনাদের একটা কাজ আপনাদের কি বলি, পরীক্ষা নিতে হবে নাকি, পরীক্ষা টরীক্ষা নিবো নাকি, যে দুইটা শেষ করে পরীক্ষা নিব হালকা কিছু, এরকম নিব কিনা? জি স্যার, পরীক্ষা পরীক্ষা নিলে ভালো হবে। আচ্ছা ভালো আচ্ছা। হবে, ভালো হবে ভাইয়া, হইলেও পড়া হবে। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সিনপসিসে যাওয়ার আগে এই দুই সিনপসিস পরীক্ষা নেবো নেক্সট দিন। জি স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা মনে হয় গতদিন এই কম হার্ডওয়্যার পর্যন্ত এসেছিলাম, কম্পিউটার হার্ডওয়্যার পর্যন্ত এসেছিলাম। তো এখানে জাস্ট এখানে হিস্টোরিক্যাল কিছু ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে কখন কবে কম্পিউটারের মানে ইনভেনশনটা হয়, এটা কখন এটা সৃষ্টি হয়, কখন থেকে 19th সেঞ্চুরি থেকে প্রথম যখন অ্যাবাকাস কম্পিউটার আবিষ্কার হয়, তখন থেকে আস্তে ধীরে ধীরে কি প্রসেসের মধ্য দিয়ে এটা এগিয়ে গিয়েছে, এই হিস্ট্রি এখানে দেওয়া আছে। এই হিস্টোরিটা এতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ। তো সাউন্ড আসতেছে না। হ্যালো। স্যার, কথা শোনা যাচ্ছে না। আমি তো মিউট করে আপনাদের সাথে কথা বলতেছি। তা কথা শোনা যাবে না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তো আমরা গত ক্লাসে কম্পিউটার হার্ডওয়্যার পর্যন্ত এসেছিলাম, তাই না? আমাকে একটু হেল্প করেন, আমরা কি এখানে এসেছিলাম? আমরা কি কম্পিউটার হার্ডওয়্যার পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে, নাকি কোন পর্যন্ত পড়েছিলাম?
এই ই কমার্স কমার্স এগুলো তো পড়েছি তাই না, কি বলেছি আমি? এগুলো বলছেন? কম্পিউটার হ্যাঁ। হার্ডওয়্যার পর্যন্ত আমি এই যে প্রথম এতটুকু খালি বলেছিলাম যে এটা আপনারা হিস্ট্রি, এটা দেখে নিন, এতটুকু পর্যন্ত বলার পরেই তো স্যারের ক্লাস শুরু হয়ে গেল আর কি, তাই না? আচ্ছা, ওকে। তো এখানে দেখেন হিস্ট্রি আছে, যে কম্পিউটার আবিষ্কারটা কখন থেকে শুরু হলো, কিভাবে এটা রিভলিউশনটা ঘটলো। হ্যাঁ, প্রথম যে অ্যাবাকাস কম্পিউটার 1900 সেঞ্চুরিতে আবিষ্কার হলো, তারপর আর্লি 20 সেঞ্চুরিতে ইলেকট্রো মেকানিক্যাল কম্পিউটার আবিষ্কার হলো। এখানে আপনাদের হিউজ পরিমাণ এই সবগুলো আপনাদেরকে মনে রাখতে হবে না। আপনাদের এই সিনোপসিস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার মেইন যে বিষয়গুলো সেগুলোর উপর গুরুত্ব দিবেন বেশি। যেমন ধরেন এখানে হিস্ট্রিতে আপনারা শুধুমাত্র এই যে আর্লি মেকানিক্যাল ডিভাইস, অ্যাবাকাস, 19 সেঞ্চুরি, এই জিনিসটা মনে রাখবেন। তারপর এগুলো, তারপর হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার আর্লি সেঞ্চুরি এত। তো এটার যদি উদাহরণ মনে রাখতে চান সেটা মনে রাখবেন, এতটুকুই। আর্লি ইলেকট্রনিক কম্পিউটার 1940 সালে, এটা এনিয়াক নামের কম্পিউটার আবিষ্কার হয় 1945 সালে। তার ইউনিভ্যাক নামের কম্পিউটার আবিষ্কার হয় 1951 সালে। হুম। তো এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখবেন, আর তাছাড়া এখানে হিস্ট্রি আর কিছু মনে রাখার এখানে প্রয়োজন নেই। আচ্ছা, আমি তাহলে হিস্ট্রি গুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি। এগুলো আপনারা রিডিং করে নিয়েছেন বলে আমি মনে করি। আচ্ছা, তারপর দেখেন এই যে মোবাইল মোবাইল কম্পিউটিং এন্ড ক্লাউড কম্পিউটিং, এটা বর্তমান সময়ে যেটা আছে আর কি, স্মার্টফোন, ক্লাউড কম্পিউটিং। তো এই যে ক্লাউড কম্পিউটিং এর ধারণাটা আমরা দিয়েছিলাম যে ক্লাউড কম্পিউটিংটা কি জিনিস। এটা enables users to store, access data and applications over the internet, transforming how businesses operate and individuals use technology। অর্থাৎ ইন্টারনেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা আমাদের ইউজারদের স্টোর এবং অ্যাক্সেস সকল কিছু আমরা যখন ইন্টারনেটের মাধ্যমেই আমাদের করা পসিবল হয়, সেটাকে আমরা তখন বলছি ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ এটা নিয়ে, ক্লাউড কম্পিউটিং নিয়ে আমি আলোচনা করেছিলাম যে আমাদের সকল কিছু, হার্ডওয়্যার থেকে শুরু করে, স্টোর থেকে শুরু করে, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছুই যখন আমরা ইন্টারনেট থ্রুতে, যেটা ডিজিটালি যখন আমরা কোনো কাজ, আমাদের কম্পিউটিং সিস্টেমটা পরিচালিত হবে, তখন সেটাকে আমরা বলছি ক্লাউড কম্পিউটিং। ওকে, আচ্ছা। তো এটাকে আমরা এখন চলে আসি জেনারেশন অফ কম্পিউটার। এই জেনারেশন অফ কম্পিউটার নিয়ে আমি জাস্ট হালকা করে আলোচনা করব। ফার্স্ট জেনারেশন 1940 থেকে 1956 সাল, এটা হলো ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এই 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 জেনারেশনে মূল টেকনোলজি ছিল ভ্যাকুয়াম টিউব। এটা সাধারণত ফিজিক্সের ভ্যাকুয়াম টিউবের বিষয়টা আছে, যারা সায়েন্স নিয়ে পড়েছেন। এটা ভ্যাকুয়াম টিউব হচ্ছে বর্তমানে যেটা ট্রানজিস্টর বা অল্টারনেটিভ হিসেবে কাজ করতো। ভ্যাকুয়াম টিউবটা একটা বিশাল বড় বড় ভ্যাকুয়াম টিউব হতো। এই জন্য দেখা যেত যে একটা কম্পিউটারের জায়গায় হয় বিশাল জায়গা নিয়ে, একটা দুইটা তিনটা ঘর নিয়ে একটা কম্পিউটার হতো, যেটা এখন একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ একটা টেবিলের উপর রাখা যায়, একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার হাতের উপর রাখা যায়। আগে সেই জায়গাগুলোতে এক একটা কম্পিউটার গুলো হতো প্রায় 1400-1500 স্কোয়ার ফিট জায়গা নিয়ে একটা কম্পিউটার হতো, তার এক্সিস্টিং জায়গা লাগতো। কারণ ছিল এক একটা ভ্যাকুয়াম টিউবের ছিল, প্রচুর পরিমাণে প্রচুর বড় বড় ছিল। আর এই হিউজ প্রচুর পরিমাণ ভ্যাকুয়াম টিউব ইউজ হতো এই কম্পিউটার তৈরি করার জন্য। তো এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মধ্যে উদাহরণস্বরূপ আছে ENIAC, ইউনিভ্যাক, IBM 701। এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মধ্যে পড়ে। উদাহরণগুলো মনে রাখবেন, আর এর টেকনোলজি কি এটা মনে রাখবেন। ক্যারেক্টারিস্টিক যদি মনে রাখতে চান একবার পড়ে নেবেন, কিন্তু অবশ্যই টেকনোলজি এবং এক্সাম্পলটা মাথায় রাখবেন, সেটাই হবে। আচ্ছা, তারপর লিমিটেশন দেওয়া আছে, সবকিছু এখানে দেওয়া আছে। কি লিমিটেশন? কি হিট জেনারেশন, হিউজ হিট জেনারেশন করতো। হাই পাওয়ার কনজিউমিং, দেখা যেত যে একটা কম্পিউটার চালাতেই দেখা যেত ওরকম 1-2 মেগাওয়াট বিদ্যুৎ লাগতো। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান্ড রিলায়েবিলিটি ইস্যু ছিল, অর্থাৎ এখান থেকে কোনো বিশ্বাসযোগ্য আউটপুট পাওয়া যেত না। হ্যাঁ, এই বিষয়গুলো ছিল লিমিটেশনের মধ্যে। অর্থাৎ সেকেন্ড জেনারেশনের কম্পিউটার কোনগুলো? 1956 থেকে 1963 সালে যে কম্পিউটারের আবিষ্কার হয় সেটা হলো সেকেন্ড জেনারেশন কম্পিউটার। এটাকে বলা হয় ট্রানজিস্টর রিলেটেড। অর্থাৎ প্রথম যখন ট্রানজিস্টর আবিষ্কার হয়, এটাও ফিজিক্সের একটা টার্ম। তো এই ট্রানজিস্টরটা যখন আবিষ্কার হয় তখন কম্পিউটারটা আস্তে আস্তে ছোট হতে থাকে। ভ্যাকুয়ামের জায়গায় যেখানে লাগলো সে অনেক বড় জায়গা লাগতো, ট্রানজিস্টর যখন আবিষ্কার হয় তখন এটা অনেক কম জায়গা তখন লাগতো, অনেক ছোট একটা জায়গার মধ্যে এটা হয়ে যেত। হ্যাঁ, এই ট্রানজিস্টরের কারণে, আবিষ্কারের কারণে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক এর মধ্যে দেখেন, দ্য স্মলার, ফাস্টার অ্যান্ড মোর রিলায়েবল দ্যান দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার। অর্থাৎ এটা ছোট হয়ে আসে, কম্পিউটারকে ছোট করে দেয়,
ফাস্টার করে দেন, মোর রিলায়েবল দেন ফার্স্ট জেনারেশনের চাইতে এটা মোর রিলায়েবল। এক্সাম্পল কোনটা? IBM 1401, IBM 7094, এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের মধ্যে পড়ে। আচ্ছা, এখন দেখেন বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম যে কম্পিউটারটা স্থাপন করা হয় এটা কিন্তু ছিল আপনার ইয়ার দিকে, এটা হচ্ছে বাংলাদেশ পারমাণবিক গবেষণা কেন্দ্র যে ছিল আছে, সেই জায়গায় প্রথম বাংলাদেশের আহ, প্রথম কম্পিউটার এখানে ইনস্টল করা হয় বাংলাদেশে। তো এটাও সেকেন্ড জেনারেশন একটা কম্পিউটার ছিল। আচ্ছা, থার্ড জেনারেশনের কম্পিউটার কোনগুলো? থার্ড জেনারেশন হলো 1974 63 থেকে 1961 71 সালের মধ্যে যে থার্ড জেনারেশনের কম্পিউটার গুলো আবিষ্কার হয়, হ্যাঁ, এই সময়টাতে। তো এই সময় কি হলো, এই টেকনোলজি কোন টেকনোলজি ইউজ করছে এখানে? এটা হলো ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট এটাও একটা ফিজিক্স এর টার্ম। এই ইন্টিগ্রেটেড সার্কিট কি? ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে একটা 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 জায়গার উপর মনে করেন যে ট্রানজিস্টর ট্রানজিস্টর অনেকগুলো ট্রানজিস্টরকে আলাদা আলাদা ভাবে বসাইতে গেলে অনেক জায়গা লাগতো না? কিন্তু দেখা যেত যে ইন্টিগ্রেটেড সার্কিটটা মূলত হলো যে এই যে ট্রানজিস্টর গুলোকে একটা ছোট একটা জায়গার মধ্যে হিউজ পরিমাণ ট্রানজিস্টরকে এক জায়গায় রেখে একটা চিপ তৈরি করা যেত। এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। মানে একটা চিপের উপরই অনেকগুলো সার্কিট এখানে ড্র করা যেত। দেখা যাচ্ছে এটা এই ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার হওয়ার পরে আপনার মনে করেন যে ট্রানজিস্টরের আবিষ্কারের সময় যে কম্পিউটারের যে আকার বা আয়তন ছিল, আহ এই থার্ড জেনারেশনের কম্পিউটার গুলোতে এসে এর আকার বা আয়তন আরো ছোট হয়ে গেল। কারণ কারণ হচ্ছে এই হিউজ পরিমাণ ট্রানজিস্টর যে জায়গা নিত, সেই জায়গাটা ইন্টিগ্রেটেড সার্কিটে আবিষ্কার হওয়ার পর অনেক কম জায়গা নেওয়া শুরু করলো। তো এই জন্য দেখা যাচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটার গুলো আরো ছোট হতে থাকলো। আমরা যদি সেকেন্ড জেনারেশনের কম্পিউটার গুলো দেখি, এগুলো দেখবো বিশাল বড় বড়, হ্যাঁ। তো এখন দেখেন আমরা কম্পিউটারের কথা চিন্তা করি না, আগের যুগে দেখেন যখন ভ্যাকুয়াম টিউব ছিল, আহ টিভি ছিল, টিভি গুলো ছিল কি অনেক বড় বড় টিভি ছিল না? এখন তো স্লাইড একদম পাতলা পাতলা টিভি। হুম, দেখা যাচ্ছে খুবই পাতলা ফাইন একটা ইয়ার মধ্যে বিশাল টিভির মানে ফিচার গুলো এখানে দেখা যায়। তো ওই রকমই ব্যাপারগুলো যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন সেকেন্ড জেনারেশনের সময় মোটামুটি অনেক মিডল মিডল ক্লাস বা রেঞ্জের ছিল। থার্ড জেনারেশনের সময় এই ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার হওয়ার কারণে, এই টেকনোলজি ইউজ করার কারণে মূলত আপনার কম্পিউটারের সাইজ আরো কমে যায় এবং এটা আরো রিলায়েবল হয় এবং আরো ফাস্টার হয়ে যায় এবং বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কনজাম্পশনটা আরো অনেক কমে যায়। উদাহরণস্বরূপ হলো IBM সিস্টেম 360 আর PDP-8, এগুলো উদাহরণগুলো মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন ফোর্থ জেনারেশন কম্পিউটার। 1971 সাল থেকে বর্তমান সময়ে যে কম্পিউটার গুলো আমরা ইউজ করছি এগুলোকে আমরা যদি ডিভাইড করি তাহলে এটা ফোর্থ জেনারেশন কম্পিউটারের মধ্যে পড়ে। ফোর্থ জেনারেশন কম্পিউটারের টেকনোলজি কি? মেইন টেকনোলজি হচ্ছে মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর একটা, যেমন ধরেন আমরা বলি না, আমরা হয়তো এটা চিনবো যে কম্পিউটারের ক্ষেত্রে বা ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমরা বলি যে আমাদের প্রসেসর কত, হ্যাঁ। এই যে প্রসেসর, আমরা খুব পরিচিত ইন্টেলের প্রসেসরের সাথে পরিচিত আছি, হ্যাঁ। আরো বিভিন্ন দেশের কোম্পানির প্রসেসরের সাথে আমরা পরিচিত আছি, কিন্তু আসলে এই যে প্রসেসর গুলো এটা আবিষ্কার হয় এই টেকনোলজিতে ফোর্থ জেনারেশন কম্পিউটারের মধ্যে। ফোর্থ জেনারেশন কম্পিউটারের মধ্যে প্রসেসর মাইক্রো প্রসেসর গুলো ইনক্লুড হতে থাকে। মাইক্রো প্রসেসর গুলোর মধ্যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ইন্টিগ্রেটেড সার্কিট এখানে কি হয়, ইনক্লুড করা পসিবল হয় খুব ক্ষুদ্র জায়গার মধ্যে। এই জন্য ফোর্থ জেনারেশনের কম্পিউটার গুলো আরো ছোট হতে থাকে, আরো ছোট ছোট জায়গায় চলে আসে, এই মোবাইল আমাদের হাতে চলে আসে, হ্যাঁ। কম্পিউটারের ফিচার নিয়ে আরো ছোট জায়গায় এই জিনিসগুলো চলে আসে। তো উদাহরণস্বরূপ এখানে কি দেওয়া আছে? IBM PC, অ্যাপল ম্যাকিনটস, এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশনের মধ্যে পড়ে। ফোর্থ জেনারেশনের অন্যতম বৈশিষ্ট্য কি এখানে? এখানে বৈশিষ্ট্য হচ্ছে introduction of microprocessor which are entire CPU functions on a single chip। একটা সিঙ্গেল চিপের উপর পুরা CPU এর কার্যকলাপ গুলো এখানে সেট আপ করা যেত। অর্থাৎ একটা CPU, যেটা আমাদের এখন বর্তমানে যে কম্পিউটার দেখি, কম্পিউটারের ক্ষেত্রে CPU আমরা দেখি না, ওই যে আলাদা করে একটা বক্সের মধ্যে নিচে দেখবেন থাকে যদি কম্পিউটার কেউ ডেস্কটপ ইউজ করে থাকে, ওই ফুল সিপিইউটা কি একটা চিপের মধ্যে, সিঙ্গেল একটা চিপের মধ্যে নিয়ে আসা পসিবল হয়েছে। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না আমরা ওই ডেস্কটপ ইউজ না করে আমরা বর্তমানে ল্যাপটপ ইউজ করতে পারি, কারণ সিপিইউটা পুরো একটা চিপের মধ্যে নিয়ে আসার কারণে আমরা এই যে চিকন একটা ল্যাপটপের মধ্যে
আমাদের একটা কম্পিউটারের কার্যকলাপটা সম্পূর্ণ করতে পারছি। তারপর হচ্ছে এগুলো হলো এদের সুবিধা আর কি। আচ্ছা, তারপর আসেন ফিফথ জেনারেশন কম্পিউটার। ফিফথ জেনারেশন কম্পিউটার কোনগুলো? প্রেজেন্ট এন্ড বিয়ন্ড, মানে সামনের থেকে, বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতের যে ইয়াগুলো আসবে, এই সময়টা ফিফথ জেনারেশন কম্পিউটারের মধ্যে পড়ে। আচ্ছা, তো ফিফথ জেনারেশন কম্পিউটারের বড় টেকনোলজি কি? এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড কোয়ান্টাম কম্পিউটিং। এইটা মনে রাখতে হবে যে মোট কথা হচ্ছে প্রতিটা জেনারেশনের টেকনোলজি কি, দুই একটা উদাহরণ, ক্যারেক্টারিস্টিক্স আর উদাহরণ, এটা জাস্ট মনে রাখবেন। তাহলে ফিফথ জেনারেশনের কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানি, যখন কোনো মেশিন মধ্যে কোনো কি হয়, তার মধ্যে মানবিক ডিসিশন নেওয়ার মতন বৈশিষ্ট্য ক্রিয়েট করে দেওয়ার মতন অবস্থান ক্রিয়েট করা যায়, তখন সেটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রো করে। অর্থাৎ কম্পিউটার সাধারণত অবস্থায় কি করে, একটা সফটওয়্যারের মাধ্যমে তার ফাংশন বা কার্যকলাপগুলো সম্পন্ন করে। বাট যখন কম্পিউটারকে হিউজ ট্রেন আপ করা হয়, হিউজ পরিমাণ ডাটা দেওয়া হয়, তখন ওই কম্পিউটার, ওই বা ওই ইঞ্জিনটা তখন ওই হিউজ ডাটার উপর সে কি করতে পারে, যে ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সে কি করতে পারে, একটা ডিসিশন মেক করতে পারে। আর এইভাবে কম্পিউটার বা বিভিন্ন যন্ত্র তার কি করে, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি অর্জন করে। আর এই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি যখন অর্জন করে, তখন ওই কম্পিউটারটা বা ওই যন্ত্রটা বা ওই মেশিনটা তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মধ্যে গ্রো করে। যেমন মানুষ কি করতে পারে, একটা যে কোনো ডিসিশন নিতে পারে। মানুষকে তো আর বলে দিতে হয় না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, হাত সরায় নিতে হবে। এটা কিন্তু তার জীবন থেকে শিক্ষা, তার মাথা, সে ডিসিশন নিতে পারে যে হ্যাঁ, কোনো কঠিন পরিস্থিতিতে কিভাবে বাঁচতে হয়, নিজের জীবনকে কিভাবে সেভ করতে হয়, বা কোনো ভালো কাজের জন্য কিভাবে ডিসিশন মেক করতে হয়। এই জিনিসগুলো মানুষের মধ্যে আছে বিধায় মানুষ হলো সৃষ্টির সেরা জীব। তো এই যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটা যখন আমরা কোনো মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবো, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোয়ান্টাম কম্পিউটিংটা আরো বেশি ভাস্ট রিজনের ইয়া। কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে মূল বৈশিষ্ট্য হচ্ছে স্পিডের ক্ষেত্রে। কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে আলো, কোয়ান্টাম শব্দটা এসেছে আলো, এটাও একটা ফিজিক্সের টার্ম, কোয়ান্টাম মেকানিক্স এর একটা টার্ম। তো কোয়ান্টাম সাধারণত আলো বা ফোটনের সাথে সম্পর্কযুক্ত। আমরা নর্মাল কম্পিউটিং সিস্টেমে দেখা যাচ্ছে যে যে কোনো আমরা তথ্য আদান প্রদানের জন্য ইলেকট্রনের ট্রানজেকশনে করি। অর্থাৎ কোনো একটা তারের মধ্য দিয়ে ইলেকট্রন যাবে, অর্থাৎ এই বিদ্যুৎ প্রবাহ হবে, সেটার মাধ্যমে কি হয়, আমাদের তথ্যগুলো ট্রান্সফার হয়। বাট কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেমে এখানে বিদ্যুৎ না, এখানে মধ্যে দিয়ে আলো, অর্থাৎ আলো আমাদেরকে ডাটা ট্রান্সফার করবে। আর যখন আলো ডাটা ট্রান্সফার করবে, তখন এই ডাটা ট্রান্সফারিং স্পিডটা অনেক বেড়ে যায়। এইটাকে বলা হয় কোয়ান্টাম কম্পিউটারের মূল ফিচারটাই হচ্ছে ডাটা ট্রান্সফার বা সিস্টেমের আলোর ব্যবহার, বা কোয়ান্টাম বা আলোর ব্যবহার, ফোটনের ব্যবহার। এই টেকনোলজি দুটো যখন যেটার মধ্যে থাকবে, সেটাকে আমরা বলবো ফিফথ জেনারেশনের কম্পিউটারের মধ্যে বৈশিষ্ট্য। তারপর উদাহরণগুলো কি আছে? এআই ড্রিভেন অ্যাপ্লিকেশন, কোয়ান্টাম কম্পিউটার যেমন আইবিএম কিউ, গুগল কোয়ান্টাম এআই, এগুলো হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটারের উদাহরণ। আচ্ছা, এরপর আসি টাইপস অফ কম্পিউটার। কিভাবে কয়েকটা সিচুয়েশন ক্যাটাগরিতে আমরা কম্পিউটারকে বিভাগ করতে পারি। একটা বেসড অন সাইজ অ্যান্ড ক্যাপাসিটি, কম্পিউটারের সাইজ এবং ক্যাপাসিটি, তার ধারণ ক্ষমতা বা তার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে কম্পিউটারকে কয়েকভাবে ভাগ করা যায়। একটা হলো সুপার কম্পিউটার, নাম হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য কি? সুপার এর ডিসক্রিপশন হলো দ্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার ডিজাইন ফর কমপ্লেক্স ক্যালকুলেশন অ্যান্ড ডাটা প্রসেসিং। সুপার কম্পিউটার গুলো সাধারণত হাইলি রিসার্চফুল রিজিয়ন গুলোতে এটা ব্যবহার করা হয়। যেমন ধরেন যেখানে হিউজ রিসার্চ বা ক্যালকুলেশনের প্রয়োজন হয়, এরকম কোনো রিসার্চ সেন্টার, নাসা, অনেক বড় বড় যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে যেমন ধরেন স্পেস এক্স এর মতন জায়গাগুলোতে যেখানে হিউজ ক্যালকুলেশনের প্রয়োজন হয়, ন্যানো সেকেন্ডেরও খুব গুরুত্ব রয়েছে, সেই জায়গাগুলোতে এই সুপার কম্পিউটার গুলো ব্যবহার করা হয়। মেইনলি রিসার্চ পারপাসে এই সুপার কম্পিউটার গুলো খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। এর এক্সাম্পল কি দেওয়া আছে? যেমন ফুগুকি, এটা হচ্ছে চীনের একটা সুপার কম্পিউটার। তারপর সামিট, এটাও একটা সুপার কম্পিউটারের নাম। বিভিন্ন দেশে বিভিন্ন সুপার কম্পিউটার আছে, আমেরিকাতে আছে, চায়নাতে আছে। হ্যাঁ, এখন পর্যন্ত চায়নাতে যেটা আছে সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার আছে, সবচাইতে বড় আর কি। আচ্ছা, তারপর মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার কি?
large and powerful system used organization for bulk data processing and critical applications. যেমন ধরেন এটা বলছে মেইন ফ্রেম কম্পিউটার কোনগুলো, সেটা যেটা শুধুমাত্র কোনো বড় বড় কোম্পানি বা তার কোনো বড় অর্গানাইজেশন তাদের নিজস্ব পারপাস ফিল আপ করার জন্য, তার নিজস্ব অর্গানাইজেশনের ডাটা প্রসেসিং এর জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলোতে মেইন ফ্রেম কম্পিউটার। এটা মূলত সুপার কম্পিউটারের চাইতে কম পাওয়ারফুল একটা কম্পিউটার, সেটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এটা উদাহরণস্বরূপ এরা কোথায় ইউজ হয়? ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং লার্জ এন্টারপ্রাইজেস দ্যাট রিকোয়ার্স হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি, সেই জায়গাগুলোতে এই মেইন ফ্রেম কম্পিউটার গুলো ইউজ হয়। যেমন IBM জেড সিরিজ, এগুলো একটা মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ। তারপর মাইক্রো কম্পিউটার, মিনি সাইজড কম্পিউটার দ্যাট ক্যান সাপোর্ট মাল্টিপল ইউজার্স সাইমালটেনিয়াসলি। অর্থাৎ মেইন ফ্রেম মিনি কম্পিউটার কোনগুলো? দেখা যাচ্ছে যে যে কম্পিউটার গুলোতে কি থাকে, মিনি সাইজ কম্পিউটার, আর যেখানে কি করে একাধিক মাল্টিপল ইউজার সেটা ইউজ করতে পারে, সেটাকে বলা হয় মিনি কম্পিউটার। মাইক্রো কম্পিউটার গুলো যেগুলো পার্সোনাল কম্পিউটার, এই জন্য আমরা ইউজ করতেছি সিঙ্গেল ইউজার, এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে। তাহলে আমরা কয় প্রকার পাচ্ছি, কয় ভাগে? বেসড অন সাইজ এন্ড ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এন্ড মাইক্রো কম্পিউটার। আচ্ছা, তারপর বলছে বেসড অন পারপাস, পারপাসের উপর ভিত্তি করে কম্পিউটার দুই প্রকারের হয়, একটা জেনারেল পারপাস কম্পিউটার, একটা স্পেশাল পারপাস কম্পিউটার। জেনারেল পারপাস কোনগুলো? পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ, এগুলো জেনারেল পারপাস কম্পিউটার। আর স্পেশাল পারপাস হলো যেগুলো সাধারণত রিসার্চিক্যাল বা বিভিন্ন ধরেন আর্টিফিশিয়াল বা ইন্টেলিজেন্স বা কম্পিউটার ড্রাইভিং ইঞ্জিন যেগুলো যেখানে প্রয়োজন হয়, যেমন ধরেন অ্যাপ্লিকেশন কার। বর্তমান দেখবেন যে কোনো ধরনের মানুষের হেল্প ছাড়াই কার তার নিজে ড্রাইভিং করতে পারে। তো যে জায়গাগুলোতে যন্ত্র পরিচালনা করার জন্য কি করা হয়, কম্পিউটার প্রয়োজন হয়, এগুলো স্পেশাল পারপাস কম্পিউটার। দেখা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে, এই ইন্ডাস্ট্রি গুলোতে দেখবেন যে তাদের মেশিন কি করতে পারে, বিভিন্ন হিউম্যানের মতন বিভিন্ন টাস্ক সম্পন্ন করতে পারে। এই জায়গাগুলোতে সাধারণত স্পেশাল পারপাস কম্পিউটার গুলো ইউজ করা হয়, অর্থাৎ কোনো স্পেশালি কোনো একটা পারপাস ফিল আপ করার জন্য ওই কম্পিউটার গুলো ডেভেলপ করা হয়েছে। গেমিং পারপাসে ডেভেলপ করা হয়েছে, মানে কোম্পানির কাজ কাজ সম্পন্ন করার পারপাসে তৈরি করা হয়, এরকম আর কি। আচ্ছা, বেসড অন আর্কিটেকচার, আর্কিটেকচারের উপর বেস করে কম্পিউটার কয়েক প্রকার হতে পারে, একটা অ্যানালগ কম্পিউটার, একটা হলো ডিজিটাল কম্পিউটার। অ্যানালগ অ্যানালগ কম্পিউটার কোনগুলো? ইউজ কন্টিনিউয়াস ফিজিক্যাল কোয়ান্টিটিস টু রিপ্রেজেন্ট ইনফরমেশন, ইউজ কন্টিনিউয়াস ফিজিক্যাল কোয়ান্টিটিস টু রিপ্রেজেন্ট ইনফরমেশন, অর্থাৎ ইউজ ইন স্পেসিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, যেমন ফ্লাইট। অর্থাৎ অ্যানালগ কম্পিউটার হচ্ছে যেগুলো সাধারণত, যেমন ধরেন এই যে আমরা যদি বলি প্লেন, হ্যাঁ, প্লেনে যে আমাদের যে কম্পিউটারটা ইউজ হয়, এটা কিন্তু একই সাথে আমাদের আমাদের কি করে, এটা অ্যানালজিক্যালি এটা ইউজ করা হয়। নিয়মিত কি করতে হয়, বিভিন্ন কোয়ান্টিটি বা ফিজিক্যাল অ্যাটাচমেন্টের প্রয়োজন হয়। অর্থাৎ যেটার প্রসেসটা ডিজিটাল না, টোটালি ডিজিটাল না, এর মেইন ফ্রেম কম্পিউটার বা প্রসেসিং ফ্যাক্টর গুলো কন্টিনিউয়াস ডাটা ড্রাইভিং এর অর্থাৎ দেওয়ার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে অ্যানালগ কম্পিউটারের উদাহরণ। যেমন স্লাইড রুলস, তারপর অ্যানালগ সিনথেসাইজার্স, এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার উদাহরণ। এগুলো হয়তো উদাহরণগুলো হয়তো আপনাদের সাথে পরিচিত না, এই জন্য আপনাদের কাছে মনে হতে পারে কেমন কেমন নাম, কিন্তু যে জিনিসগুলো আসলে পরিচিত নাম, সেই জিনিসগুলো আসলে মাথায় ক্যাচ করে দ্রুত। তো এই জন্য নামগুলো যেহেতু এগুলো মনে রাখতে হবে যে এটা অ্যানালগ কম্পিউটার উদাহরণ। তো ডিজিটাল কম্পিউটার কোনগুলো? ডিজিটাল কম্পিউটার আমরা সব পরিচিত। ডিজিটাল কম্পিউটার হচ্ছে যেগুলো সাধারণত কি করা হয়, 0 এবং 1 বেস, অর্থাৎ বাইনোমিয়াল, যে যাদের ক্যালকুলেশন সিস্টেমটা বাইনোমিয়াল হয়। অর্থাৎ এই যে আমরা যে কম্পিউটার যেগুলো ইউজ করতেছি, এই যে আমরা সেগুলো কিন্তু বাইনোমিয়াল, অর্থাৎ এই কম্পিউটার গুলো কিন্তু 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। অর্থাৎ আমরা যে ডাটাই দেই না কেন, এই ডাটাগুলোকে এরা কি করে, 0 এবং 1 এ কনভার্ট করে। এই 0 এবং 1 এ কনভার্ট করে যে কম্পিউটার গুলো তাদের কম্পিউটিং টাস্ক গুলো সম্পন্ন করে, সেগুলোকে বলা হয় ডিজিটাল কম্পিউটার। আর হাইব্রিড কম্পিউটার কোনগুলো? হাইব্রিড কম্পিউটার হচ্ছে যেটার মধ্যে ডিজিটাল এবং হাইব্রিড দুটোই, ডিজিটাল এবং অ্যানালগ দুইটারই কি থাকে, কম্বিনেশন থাকে, সেটাকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটার গুলো বিভিন্ন
অর্গানাইজেশন বা সরাসরি কন্টিনিউয়াস ডাটা ফ্লো দিয়ে যে কম্পিউটারকে পরিচালনা করতে হয়, সেখানে হাইব্রিড কম্পিউটার ইউজ করা হয়, যেখানে অ্যানালাইসিস প্রক্রিয়া এবং ডাটা ড্রিভেন একই সাথে প্রয়োজন হয়। যেমন ধরেন বিভিন্ন মেডিকেল সেন্টারে যে মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো, হ্যাঁ, যেমন ধরেন আপনার ধরেন আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে আমরা ইউজ করি। এই জিনিস, তারপর হচ্ছে আমরা বিভিন্ন টাস্ক সম্পূর্ণ করার জন্য ইউজ করি, যেমন কিউআর কোড ড্রাইভার, কিউআর কোড যেটা আমরা বিভিন্ন জায়গায় করি না, কিউআর কোড রিসার্চ কি করে সার্চ করে আমরা সেখান থেকে ডাটাগুলোকে ইয়া করি, রিট্রাইভ করি, হ্যাঁ, বা প্রসেসিং করি, এগুলো হচ্ছে হাইব্রিড কম্পিউটার উদাহরণ। ওকে, আচ্ছা, তারপর নিচের এগুলো সিম্পল, এগুলো আপনার পাবেন বেস্ট অন ফর্ম কম্পিউটার। কম্পিউটারের ফর্ম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ভাবে ভাগ করা যায়। এগুলো ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, ওয়ারেবল কম্পিউটার, এগুলো এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। ওকে, আচ্ছা, এবার আসি কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ডিভাইস। কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইস গুলো কোনগুলো? কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে রয়েছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, মেমোরি ডিভাইস এবং স্পেশাল ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলো আমরা সরাসরি মনে রাখবো, এগুলো আমার কম্পিউটারের সাথে আমরা পরিচিত যেহেতু, এগুলো মনে রাখা খুব সহজ। কিবোর্ড, আমরা লেখালেখি করি, অর্থাৎ কোনো কিছু লেখার প্রয়োজন হলো আমরা কিবোর্ডে ক্লিক করছি, এটা আমরা লিখছি, অর্থাৎ আমরা কিছু ইনপুট করছি কম্পিউটারে। কম্পিউটারে তিনটা মেইন জিনিস থাকে, একটা হলো ইনপুট, প্রসেসিং ইউনিট এবং আউটপুট। আউটপুট কোনটা? এই যে আমি কিবোর্ডে লিখছি, এটা হলো ইনপুট। আমার এই কিবোর্ডে ক্লিক করার কারণে আমাদের কম্পিউটার স্ক্রিনে যা দেখা যায় সেটা আউটপুট। এরকম আউটপুট অনেক কিছু আছে। মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস। এই মাইক্রোফোন কথা বললে সেই কথাটা কম্পিউটারে ইউজার কম্পিউটার কি করে, তার সিপিইউ এর মধ্যে প্রসেসিং করে, করে লাউড স্পিকার বা স্পিকারের মাধ্যমে যখন ওই শব্দটা বের হয়ে যায়, তখন সেটাকে বলা হয় আউটপুট। ঠিক আছে, আমরা যখন কোনো তথ্য দিচ্ছি, তথ্যকে যখন প্রিন্ট করছি, প্রিন্টিং ব্যাপারটা হচ্ছে আউটপুট। আমরা যখন কোনো তথ্য সেটাকে ইন করছি, সেটা হলো ইনপুট। তাহলে ইনপুট ডিভাইস কোনগুলো? যেমন কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তারপর স্ক্যানার, মাইক্রোফোন, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এরপর আসি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোনগুলো? যেমন মনিটর, যেখানে আমরা দেখছি, এটা মনিটর বলা হয়। প্রিন্টার, যেখানে প্রিন্টিং করি। স্পিকার, যেখানে আমি শুনি, সেটাকে বলা হয় স্পিকার। এগুলো সব আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। এবার আসি প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস কি? এটা হলো সিপিইউ, যাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসিং ডিভাইসের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কাজ করে কি, আমরা যে ডাটাগুলো ইনপুটের মাধ্যমে দিয়ে থাকি, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করে, এই ডাটাগুলোকে আম, 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 কি বলে এটাকে, ম্যানিপুলেট করে বা অ্যারেঞ্জমেন্ট করে, এটাকে সাজায়, বা যতটুকু সফটওয়্যারের মাধ্যমে যেটা করার প্রয়োজন হয় সেই কাজগুলো করে, করে সেটাকে কি করে আমাদের আউটপুটে একটা ভালো, আমরা যে এক্সপেক্টেড ভ্যালু আকারে সেটা আমরা আউটপুটে এটা দিয়ে দেয়। ঠিক আছে, যেমন ধরেন আমি যখন কিবোর্ডে প্রেস করি, তখন কিন্তু কিবোর্ড থেকে আমি যখন ধরেন এ এ লেটারকে স্পেস করি, কম্পিউটার কিন্তু এটাকে এ হিসাবে নেয় না। কম্পিউটার কিন্তু এর একটা বাইনোমিয়াল, যেটাকে 0 1 বলছি, কম্পিউটার এখানে কিন্তু 0 1 ছাড়া কিছু বোঝে না। এর এগেনস্টে সে কি করে, 0 1 এর একটা ফর্ম বা ফর্মা সে কি করে সিপিইউ এ সে কি করে নিয়ে যায়, সেভ করে। তাহলে এর পরিবর্তে ধরে নিলাম সে 1 0 0 এটাকে মিন করে। সে কি করে, ওই সিপিইউ কি করে 1 0 0 কে প্রসেসিং করে বুঝে যে হ্যাঁ এটা 1 0 0 বোঝালে আউটপুটে আমাকে এ চিহ্ন দেখাতে হবে। ঠিক আছে, সে আউটপুটে এ চিহ্ন দেখায়। এই যে মেইন প্রসেসিং এর কাজটা যে করে সেটা হলো সিপিইউ, এজন্য এটাকে প্রসেসিং ডিভাইস বলা হয়। এই প্রসেসিং ইউনিটের দুইটা আছে, একটা দুইটা ইউনিট আছে প্রসেসিং। সিপিইউ এর দুইটা মেইন ইউনিট রয়েছে। একটা ইউনিট হলো কন্ট্রোল ইউনিট, যেটা কি করে, কন্ট্রোল করে। আর হচ্ছে এলইইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, বা যেগুলো লজিকের কাজ করে। হ্যাঁ, আমার তাহলে এই যে এটা যদি হয় তাহলে আমাকে ডানে যেতে হবে, এটা যদি না হয় তাহলে বামে যেতে হবে, এই যে লজিক্যাল বিষয়গুলো, এগুলো হলে অ্যারিথমেটিক লজিক ইউনিটে হয়ে থাকে। আর কন্ট্রোল ইউনিট, কন্ট্রোলিং কাজগুলো কন্ট্রোল ইউনিটে হয়ে থাকে। তার মানে সিপিইউ এর দুইটা মেইন পার্ট হলো কন্ট্রোল ইউনিট আর হলো এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। আচ্ছা, তাহলে সিপিইউ এর কিছু ফাংশন দেওয়া আছে।
তো এই ফাংশন গুলো কি কি? CPU sends controlling and time determining signals to all parts of the computer, send and receive data between memory and input output device. হ্যাঁ, সেন্ড অ্যান্ড রিসিভ, সেন্ড করে এবং রিসিভ করে ডাটা বিটুইন মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট ডিভাইস। যেহেতু কন্ট্রোল ইউনিটটা দুটোর সাথে কানেক্টেড, আউটপুটের সাথেও কানেক্টেড, ইনপুটের সাথেও কানেক্টেড, সে কি করে, সিপিইউ কি করে, ইনপুট থেকে ডাটা রিসিভ করে আর আউটপুটে সে ডাটা সেন্ড করে, সে কথা বলেছে। তারপর বলছে আহ এখানে কি দেখেন আরেকটা শব্দ এখানে এসেছে, রিসিভ ডাটা। তারপর বলছে ডিকোড দ্য ইনস্ট্রাকশনস। ডিকোড, এনকোডিং এবং ডিকোডিং, এনকোডিং এবং ডিকোডিং এটাও কিন্তু একটা আইসিটির ভাষা। এনকোডিং মিনস হচ্ছে আমি যখন কোনো কিছুকে ইনপুট দিচ্ছি সেটাকে তার 01 ফর্মে সে কি করছে, একটা কোড ফর্মে সেটাকে কি করছে, কম্পিউটারে এনকোড করছে। এনকোড করা মানে সে রিসিভ করে সেই ডাটাকে নিচ্ছে, আর সেই ডাটাকে রিসিভ করার পর সেই ডাটাকে যখন সে আউটপুটে কি করে বের করে দেয়, সেটাকে বলা হয় সেই পূর্ববর্তী ডাটা থেকে ডিকোড করা। ঠিক আছে? এনকোড ডিকোড মিনস হচ্ছে আপনি এইভাবে মনে রাখবেন যে এনকোড করা, কোনো একটা ডাটাকে রিসিভ করা, সেটাকে নেওয়া, আবার সেটাকে বের করে দেওয়ার জন্য সেটাকে প্রসেসিং করে বের করে দিয়ে আমাদের যে মনিটরে ভেসে ওঠানোর জন্য যা করে সেটাই হচ্ছে ডিকোড করা। রান প্রোগ্রাম ফ্রম কম্পিউটার মেমোরি, সিপিইউ কি করে, কোনো প্রোগ্রামকে তার মেমোরি থেকে রান করে, অর্থাৎ স্টার্ট করে, কোনো একটা প্রোগ্রাম স্টার্ট করে সিপিইউ থেকে। এগুলো সিপিইউ এর ব্যবহার, এগুলো পড়বেন, এটা এটা প্রয়োজন, ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এরপর আসেন মেমোরি ডিভাইস। কম্পিউটারে মেমোরি ডিভাইস কয় প্রকারের হয়? মেমোরি ডিভাইস প্রধানত 3 প্রকারের হয়, 3 গ্রুপস। একটা হলো প্রাইমারি বা মেইন মেমোরি, সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি, আর হচ্ছে ক্যাশ মেমোরি। প্রাইমারি বা মেইন মেমোরি কোনগুলো? প্রাইমারি বা মেইন মেমোরি হচ্ছে যার নাম হচ্ছে র্যাম, RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই প্রাইমারি মেইন বা প্রাইমারি বা মেইন মেমোরি সাধারণত কম্পিউটারের মেইন বা মূল মজ্জা বলা হয়ে থাকে। আমরা বলি না যে একটা কম্পিউটার কিনতে যাওয়ার সময় আমরা বলি যে এই কম্পিউটারের র্যাম কত, আমরা বলি 4 GB, 8 GB। এগুলো কিন্তু মেমোরি, কিন্তু র্যামের বৈশিষ্ট্য হচ্ছে এটা র্যান্ডমলি অ্যাক্সেস করা যায় এবং এটা ভোলাটাইল হয়ে থাকে। এটা যতক্ষণ পর্যন্ত কম্পিউটার রান থাকে ততক্ষণ পর্যন্ত র্যাম কি করতে পারে, তার এই মেমোরির মধ্যে ডাটা রিসিভ করে সেটাকে কি করতে, প্রসেস করে সেটাকে কম্পিউটারকে সচল রাখতে পারে। যতক্ষণ পর্যন্ত কম্পিউটার রান থাকবে ততক্ষণ পর্যন্ত র্যামে এই ডাটাগুলো থাকে। যখনই কম্পিউটার অফ হয়ে যায় র্যামের সকল ডাটা মুছে যায়, এই জন্য র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ওকে, এই জন্য দেখেন র্যামের কয়েকটা বৈশিষ্ট্য এখানে নিচে বলা আছে। র্যাম ইজ এ ভোলাটাইল নেচার, এটা ভুলে যায়, মানে এই র্যাম মেমোরি যতক্ষণ পর্যন্ত এখানে কারেন্ট এখানে ফ্লো থাকে ততক্ষণ পর্যন্ত এই র্যামে কি থাকে, তথ্যকে সে কি করে সংরক্ষণ রাখতে পারে। এটা রিড অনলি মেমোরি, এটা কেমন শুধুমাত্র রিড করা যায়, এটাকে রিট্রাইভ করা যায় না। অর্থাৎ এই মেমোরিতে আমি চাইলে কোনো অ্যাপ্লিকেশন এখানে ইনপুট করতে পারবো না। হ্যাঁ, এখানে যে এটা শুধুমাত্র রিড করা যায়। আর রিড করে কখন? যখন কম্পিউটার স্টার্ট হয় তখন কম্পিউটার সে কি করে, এখান থেকে রিড করে, রিড মানে পড়া। আর ওখান থেকে সে কি করে ডাটা নিতে পারে, আমরা ওখানে ডাটা জমা রাখতে পারি না বা নতুন করে ডাটা ওখানে ইনস্টল করতে পারি না। আচ্ছা, ডিউরিং প্রসেসিং ইন দ্য ইনফরমেশন স্টে ইন র্যাম, যখন কোনো ইনফরমেশন প্রসেস করা হয় সেই প্রসেসটা সেটা র্যামে হয়ে থাকে। হ্যাঁ, এজন্য র্যাম ভারী, র্যাম যত ভালো হবে একটা কম্পিউটার তত বেশি স্মুথলি রান করবে। ওকে, তারপর আসি প্রাইমারি মেমোরির মধ্যে আর কি আছে, আর আছে হলো রোম। রোম হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। প্রথমটা ছিল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আমরা যে মেমোরিতে র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারি সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর যেটাকে রোম হচ্ছে রিড অনলি মেমোরি, শুধুমাত্র রিড করা যায় এই টাইপের মেমোরি গুলোকে হচ্ছে রিড র্যাম কি বলা হচ্ছে, রিড অনলি মেমোরি বলা হয়। তারপরে রোম স্টোরেজ এ প্রোগ্রাম কল বায়োস। রোম কি করে, প্রোগ্রাম স্টোর করতে পারে। অর্থাৎ মোট কথা হচ্ছে রোম কি করতে পারে, কোনো ডাটাকে সে কি করে স্টোর করতে পারে, ধারণ করতে পারে, সেটাকে রেখে দিতে পারে। তাহলে স্টোরিং করার ক্ষমতা আছে। এটা এমন না যে আপনি বিদ্যুৎ চলে গেল আর সবকিছু ভুলে গেল, ব্যাপারটা এরকম না, এটা ভোলাটাইল নেচারের না রোমটা। তো বায়োস কি, বায়োস একটা সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার যেটার মাধ্যমে কি হয়, যখন কম্পিউটার স্টার্ট হয় তো সর্বপ্রথম যেটা স্টার্ট হয় সেটা হলো বায়োস। এই বায়োস
সফটওয়্যারটা রানিং হওয়ার মাধ্যমে কম্পিউটার রান হয়। আর এই বায়োসটা কোথায় ইনস্টল করা থাকে? রোমে কি করা থাকে? স্টোর করা থাকে। তো রোমের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। রোম ইজ এ পার্মানেন্ট অ্যান্ড মেইন মেমোরি। দ্য ইনফরমেশন ইন দ্য রোম ক্যান ওনলি বি রিড, ক্যান নট বি মডিফাইড। রোমে যে ইনফরমেশন গুলো থাকে সেটাকে কখনোই মডিফাই করা যায় না, এবং শুধুমাত্র রিড করা যায়। যেমন কম্পিউটার রান করার সময় এখান থেকে মেমোরি রিড করে সে কি করতে পারে? বায়োস প্রোগ্রামটা রান করতে পারে, এরকম ব্যাপারটা। Program requires to start up computer are stored permanently in the ROM। অর্থাৎ কোনো কম্পিউটারকে স্টার্ট আপ করার জন্য এই কি করা হয়? এটার প্রয়োজন হয়, এই রোমের প্রয়োজন হয়। আর এটা স্টোরেজ করতে পার্মানেন্টলি স্টোর থাকে, এই ইয়াটা এই প্রোগ্রামটা এখানে রোমে পার্মানেন্টলি এটা স্টোর থাকে। If power fails, the information at ROM does not vanish। অর্থাৎ পাওয়ার যদি বন্ধ হয়ে যায় তারপরেও রোমের কোনো ডাটা ভ্যানিশ হয় না, এই জন্য রোমটা ভোলাটাইল না। তাহলে র্যাম এবং রোমের মেইন পার্থক্য হচ্ছে র্যাম হচ্ছে ভোলাটাইল নেচারের, রোম ভোলাটাইল নেচারের না। র্যাম কি করতে? রিড অনলি মেমোরি, রিড রাইট মেমোরি। ইট ইজ এ রিড রাইট মেমোরি। অর্থাৎ এখানে কি করছে? র্যামে আমার প্রসেসিং এর কাজ চলছে, যখন এটা বিদ্যুৎ থাকছে তখন সে কি করছে? ডাটা নিচ্ছে, নিয়ে এটাকে কি করতে পারছে? প্রসেসিং করতে পারছে। কিন্তু রোম শুধুমাত্র রিড করা যায়, রাইট করা যায় না। ওকে, তো এটার মধ্যে থেকে আমরা কয়েকটা যদি পার্থক্য ফর্মে আসে, পার্থক্য এখান থেকে আমরা লিখতে পারবেন। তারপর আছে সেকেন্ডারি আর অক্সিলারি মেমোরি। সেকেন্ডারি আর অক্সিলারি মেমোরি কোনগুলো? সেকেন্ডারি অক্সিলারি মেমোরি হচ্ছে, এক্সাম্পল গুলো যদি দেখি তাহলে আর কিছু বলার প্রয়োজন হবে না। যেমন ধরেন ফ্লপি ডিস্ক, আমাদের অনেক আগে যে আমরা যেমন বিভিন্ন ধরনের ডিস্ক ইউজ করছি আমরা, যে দেখা যাচ্ছে যে কম্পিউটারের মধ্যে ডিস্ক থাকে, সিডি, হার্ড ডিস্ক। হ্যাঁ, হার্ড ডিস্ক যেখানে যে মনে করেন যে মেমোরি, হার্ড ডিস্ক একটা মেমোরি যেটা কম্পিউটারে আছে, হিউজ পরিমাণে ডাটা স্টোর করা যায়। তারপর কম্প্যাক্ট ডিস্ক, ম্যাগনেটিক টেপ, আমাদের অনেক আগের সময়ে যখন ম্যাগনেটিক টেপ ছিল, ফিতা, গান শোনার জন্য আমরা ম্যাগনেটিক টেপের ইউজ করতাম। তারপর হচ্ছে যখন ভিসিআর ছিল, ওই সময়তে হয়তো মুভি দেখার জন্য ওই ভিসিআর ইউজ করা হতো, ম্যাগনেটিক টেপ ছিল, ওই টেপ ইউজ করে টেপের মধ্যে মেমোরি স্টোর করা যেত। বর্তমান সময়ে যে পেন ড্রাইভ আমরা ইউজ করি, এগুলো সব সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে। হার্ড ডিস্ক, আমাদের কম্পিউটারের যে র্যাম রোম ছাড়া যে মেইন যে মেমোরি, যেখানে হিউজ পরিমাণ ডাটা আমরা স্টোর করি, আজকে হার্ড ডিস্ক বলা হয়, সেই হার্ড ডিস্কটা সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে আসে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা একটা গুরুত্বপূর্ণ মেমোরি, কারণ এই ক্যাশ মেমোরিটা আমাদের কম্পিউটারের ফাংশনালিটির উপর অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তো এটার মেইন ফাংশনালিটি কোথায়? এ স্পেশাল মেমোরি প্লেসড উইথ the CPU or main memory to increase speed of the processing is called cache memory। cache memory কি? এটা হলো স্পেশাল টাইপ অফ মেমোরি, যেটাকে প্লেস করা হয় কোথায়? উইথ দ্য সিপিইউ এর সাথে, আর মেইন মেমোরির সাথে। মেইন মেমোরি কোনটা? ওই যে র্যাম রোম যেটা পড়ে আসলাম। টু ইনক্রিজ স্পিড অফ দ্য প্রসেসিং ইজ কল্ড দ্য ক্যাশ মেমোরি। অর্থাৎ কম্পিউটার প্রসেসিং স্পিড বৃদ্ধি করার জন্য দুইটি মেমোরির মাঝে এই মেমোরিটা ইউজ করা হয়, কি করা? শুধু স্পিড বৃদ্ধি করার জন্য। এটাকে ক্যাশ মেমোরি বলা হয়। অর্থাৎ মাঝের পথটা কমিয়ে দেয়। অর্থাৎ মেইন মেমোরি থেকে প্রসেসিং মেমোরির সিপিইউ এর মধ্যে যে কানেক্টিভিটিটা, এর ডিস্টেন্স কমিয়ে দেয়, পাথ কমিয়ে দেয়, বা সময় খুব কম লাগে। এই জন্য ক্যাশ মেমোরি একটা মধ্যবর্তী মেমোরি হিসেবে কাজ করে, এবং এটা প্রসেসিং স্পিড বৃদ্ধি করতে অনেক বেশি কাজে লাগে। আচ্ছা, ক্যাশ মেমোরি ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু টাইপস, ইন্টারনাল ক্যাশ এবং এক্সটার্নাল ক্যাশ। Internal cache is placed inside the microprocessor, while the external cache is placed on the motherboard as IC, integrated circuit। তার মানে ক্যাশ মেমোরি দুই প্রকারের হচ্ছে, একটা হলো ইন্টারনাল ক্যাশ মেমোরি, যেটা কিনা মাইক্রোপ্রসেসরের মধ্যে থাকে, বসানো হয়। আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্যাশ মেমোরি, যেটা কি করা হয়? মাদারবোর্ডে আইসি এর মধ্যে, ওই যে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট পড়ে আসলাম, ওই ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে, মাদারবোর্ডের মধ্যে এটা এক্সটার্নালি মাইক্রোপ্রসেসরের বাইরে এটা বসানো হয়। তো আমরা পড়লাম ক্যাশ মেমোরি। এটা মেইনলি মনে রাখবেন, ক্যাশ মেমোরি কি করে? আমাদের প্রসেসিং স্পিড বিল্ড আপ করে, এবং এটা প্রধানত দুই প্রকার, ইন্টারনাল ক্যাশ মেমোরি এবং এক্সটার্নাল ক্যাশ মেমোরি। ইন্টারনালটা মাইক্রোপ্রসেসরে ইউজ করা হয়, এক্সটার্নালটা মাদারবোর্ড এবং আইসিতে ব্যবহার করা হয়। ওকে,
তারপর বলছে যে স্পেশাল ডিভাইস। স্পেশাল ডিভাইস কোনগুলো? স্পেশাল ডিভাইসের মধ্যে রয়েছে সিস্টেম বক্স, মাদারবোর্ড, কম্পিউটারের মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট। অর্থাৎ একটা কম্পিউটার চালানোর জন্য বাকি যে ডিভাইস গুলো রয়েছে, মাদারবোর্ড পুরা আইসিইউটা যার মধ্যে থাকে, পাওয়ার সিস্টেম অর্থাৎ কম্পিউটারকে চালানোর জন্য একটা পাওয়ার সিস্টেম সাইট থাকে, দেখবেন একটা কম্পিউটার পোর্শন যদি খোলেন, এই পাওয়ার সাপ্লাই ইউনিট দা এক্সাম্পল অফ স্পেশাল ডিভাইসের অংশ। আচ্ছা, সিস্টেম বক্সের মধ্যে কি কি থাকে? সিস্টেম বক্সের মধ্যে যা যা থাকে দেখেন এখানে, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি ড্রাইভ, এগুলো সিস্টেম বক্সের মধ্যে থাকে। মাদারবোর্ডের মধ্যে কি থাকে? মাদারবোর্ডের মধ্যে রম থাকে, রোম থাকে, বিভিন্ন ধরনের তারপর হচ্ছে প্রসেসিং ইউনিট থাকে, সিপিইউ থাকে, এগুলো হচ্ছে মাদারবোর্ডের মধ্যে থাকে। আমি এগুলো ফুললি লাইন বাই লাইন পড়ছি না, আপনারা দেখে নিয়ে কি কি থাকে এগুলো মাথায় রাখলেই হবে। পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার সাপ্লাই ইউনিট কি? এর মধ্যে এসি ডিসি লাইন থাকে, যেটা দিয়ে সরাসরি এসি লাইন আমরা আমাদের লাইন, মেইন লাইন থেকে নিচ্ছি, সেটা আবার কি করে, সেটাকে ডিসি রূপান্তর করে সেটা কি করে, সেই ডিসি লাইনের মাধ্যমে আমাদের এই কম্পিউটারটা চলে। এই যে আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ চলছে, এটা কিন্তু ডিসি তে চলে। কিন্তু আমরা তো মেইন যে ইয়াটা ইউজ করি, পাওয়ারটা নেই, সেটা তো আর ডিসি না, সেটা তো এসি, অল্টারনেটিং কারেন্ট। হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট তো আর, অলরেডি কারেন্ট যখন কম, এই যে আমরা পাওয়ার সিস্টেমের মাধ্যমে প্রবেশ করাই, এরা কি হয়, ওখানে একটা কি থাকে, এটা ট্রান্সফরমার থাকে, যেটা মূলত কি করে, এসি থেকে ডিসি তে রূপান্তর করে এই ডিসি কারেন্টের মাধ্যমে মূলত আমাদের কম্পিউটার বা আমাদের ল্যাপটপ চলে। এই জন্য পাওয়ার সাপ্লাই ইউনিটটা আমাদের এখানে একটা ইউজ করতে হয়। তারপর ইউপিএস। ইউপিএস কি? যেখানে, যেটি ইউপিএস মূলত ইউজ হয় কম্পিউটারের ক্ষেত্রে, যেখানে হয়তোবা আমরা এখানে যেমন ধরেন আমাদের ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারি ইউজ করতেছি, কিন্তু কম্পিউটারকে পাওয়ার দেওয়ার জন্য, ব্যাকআপ পাওয়ার দেওয়ার জন্য যে ব্যাটারি লাগে সেটা হলে ইউপিএস বলা হয়, এটা মনে রাখবেন। যেমন ধর কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে কম্পিউটার অফ হয়ে যায়, বাট আমাদের যদি ইউপিএস থাকে তাহলে সেটা কি করতে পারে, একটা আপদকালীন একটা সাপোর্ট দেয়, যেন ইনস্ট্যান্ট বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই কম্পিউটার বন্ধ না হয়ে যায়। আর ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে অনেক ইনফরমেশন বা ডাটা সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে। তো এই ইউপিএসটা ব্যাকআপ পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে। ভোল্টেজ স্টেবিলাইজার, একটা ইলেকট্রনিক ডিভাইসকে ভালো রাখার জন্য ভোল্টেজ স্টেবিলাইজারটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা সকল ইলেকট্রনিক ডিভাইস এটা ইউজ করে, ফ্রিজ, এসি থেকে শুরু করে যত ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, তারপর হচ্ছে আপনার ওয়াশার, ড্রাই ওয়াশার, এভরিথিং, যে জায়গাগুলোতে, এগুলোতে ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা হয়। কেন? ভোল্টেজ স্টেবিলাইজার মূলত একটা স্টেবল ভোল্টেজ একটা ইনস্ট্রুমেন্টে সাপ্লাই দেয়। ভোল্টেজ যতই কম বাড়া হোক না কেন, ভোল্টেজ স্টেবিলাইজার ওই ইনস্ট্রুমেন্টে বা ওই কম্পিউটারে একটা স্টেবল ভোল্টেজ সব সময় দেয়। এজন্য ওই কম্পিউটার বা ওই যন্ত্রের কোনো ক্ষতি হয় না, এটা হলো ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ। অর্থাৎ ভোল্টেজের কোনো ফ্লাকচুয়েশন ঘটে না, একটা স্টেডি ভোল্টেজ সেখানে দেয়। ওকে, এখন আমরা আসবো কম্পিউটার সফটওয়্যার। আমরা কিন্তু হার্ডওয়্যার রিলেটেড ব্যাপারগুলো বা এক্সিস্টিং বিষয়গুলো থেকে আমরা বের হয়ে আসলাম, এখন আসলাম হচ্ছে আমরা কম্পিউটার সফটওয়্যারের দিকে। তো কম্পিউটার সফটওয়্যার আমরা তো জানি যে একটা কম্পিউটারের প্রাণ যেমন বলা হয় কম্পিউটারের সফটওয়্যার, কম্পিউটারের বডি হচ্ছে তার হার্ডওয়্যার, আর কম্পিউটারের প্রাণ হচ্ছে তার সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া কম্পিউটার একটা যন্ত্র ছাড়া কিছুই না, একটা ইনস্ট্রুমেন্ট ছাড়া কিছুই না, যেটা দিয়ে কোনো টাস্ক কমপ্লিট করা যায় না। কোনো পারপাসফুল টাস্ক কমপ্লিট করার জন্য আমাদের অবশ্যই সফটওয়্যারের প্রয়োজন আছে। তো এই সফটওয়্যার গুলো সাধারণত দুই প্রকারের হয়, একটা হলো সিস্টেম সফটওয়্যার, আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো, যা সহজ ভাষায় মনে রাখবেন, নিচের রিডিং গুলো পড়বেন, সহজ ভাষায় হচ্ছে সিস্টেম সফটওয়্যার কোনগুলো। এই যে যেমন ধরেন আমাদের আমাদের ল্যাপটপ বা কম্পিউটার চলে, আমরা উইন্ডোজ এর কথা জানি না, উইন্ডোজ একটা হচ্ছে কি, সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজ একটা সিস্টেম সফটওয়্যার, যেটা কি করে, আমাদের কম্পিউটার বা কোনো যন্ত্র রান করার জন্য যে এটা প্রয়োজন, যে সফটওয়্যারটার প্রয়োজন হয়, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। The software used to start the computer and make the computer operational is called the system software. যে সফটওয়্যারটা কম্পিউটার স্টার্ট করার জন্য প্রয়োজন হয় and make the computer operational, একটা কম্পিউটারকে অপারেশনাল করে। অর্থাৎ এই যে কম্পিউটার যে আমি এই যে যেমন ধর আমি জুম স্টার্ট করেছি, আমি ব্রাউজার স্টার্ট করেছি, আমি বিভিন্ন সফটওয়্যার রান করেছি, এই রান তো আমি করতে পারতাম না যদি না আমার কম্পিউটার রান হতো। এজন্য এই সিস্টেম সফটওয়্যার, যেটাকে আমরা উইন্ডোজ বলছি, তারপর হচ্ছে যে iOS, যেটাকে বলা হয় অ্যাপল কম্পিউটারের ক্ষেত্রে,
তারপর ম্যাকিনটস, এই বিভিন্ন সিস্টেম সফটওয়্যার রয়েছে, বিভিন্ন ডিভাইস এটি ইউজ করা হয়। অর্থাৎ কোনো ডিভাইস স্টার্ট বা রান করার জন্য যে সফটওয়্যার ইউজ করা হয় সেটাই হলো সিস্টেম সফটওয়্যার। ইউনিক্স, উইন্ডোজ, ডস, এগুলো সব হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, তারপর একটা সিস্টেম সফটওয়্যারে কিছু ফাংশনালিটিস এখানে দেওয়া আছে। তা এখানে কি, সেটা কি কি? টু মেক দ্য কম্পিউটার অ্যাক্টিভ অ্যান্ড ইউজেবল, to communicate between hardware and the application software, to accept and execute the instruction of a user, to feed a program into the main memory and process it, to control the activities like writing, storing and reading data from disk. এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের কিছু ফাংশনালিটিস। এবার আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা যদি সিস্টেম সফটওয়্যার বুঝি, সিস্টেম সফটওয়্যার ছাড়া বাকি যে সফটওয়্যার গুলো আছে সবগুলোই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে। সিস্টেম সফটওয়্যার ছাড়া বাকি যা কিছু আছে সবকিছুই কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে। তবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যাই হোক, তবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো, যেমন ধরেন মাইক্রোসফট ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এক্সেল একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর ব্রাউজার একটা সফটওয়্যার, হ্যাঁ, তারপর গুগল ক্রোম, ফায়ারফক্স, এগুলো সবগুলোই কি এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, আচ্ছা, তারপর এখানে বলছে the software are developed by different company to sell commercially in the market. The users buy them and use at home and office. For this reason, they are called the general purpose application software. অর্থাৎ যে সফটওয়্যার গুলো সাধারণত তৈরি করা হয় এবং সেটা বাজারজাত করা হয়, বাজার থেকে কি করতে পারে, আমরা ইউজার যারা তারা সেটাকে কিনে আমাদের কম্পিউটারে ইনস্টল করে সেগুলোকে ইউজ করতে পারি। আর এই ধরনের সফটওয়্যার গুলোকে আমরা বলছি জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো কয়েকটা উদাহরণ দিচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কয়েকটা প্রকার, জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে স্পেসিফিক প্রোগ্রাম। স্পেসিফিক প্রোগ্রাম মানে হচ্ছে, যেমন ধরেন আপনি, আপনার ব্যাংক, মনে করেন আপনার ব্যাংক, ওই ব্যাংকের জন্য আলাদা সফটওয়্যার অ্যাক্টিভ রয়েছে। তো তো প্রতিটা ব্যাংকের জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে। তো ওই সফটওয়্যারটা হচ্ছে স্পেসিফিক সফটওয়্যার বা স্পেসিফিক প্রোগ্রাম। অর্থাৎ কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউশনের জন্য স্পেসিফাইড করে যদি যে সফটওয়্যারটা ডেভেলপ করা হয় সেটা হলো স্পেসিফিক প্রোগ্রামিং বা স্পেসিফিক সফটওয়্যার, স্পেসিফিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো মনে রাখা খুবই সহজ, এগুলো এভাবে মনে রাখবেন। আচ্ছা, এরপর আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? এই যে আমরা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন গুলো তৈরি করছি, এগুলো যে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয় সেগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, এগুলো কয়েকটা মনে রাখবেন: জাভা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কবল, ফরট্রান, বেসিক, তারপর ভিজুয়াল বেসিক, নেট, এইচটিএমএল, এগুলো সব জাস্ট ডেফিনেশনটা মনে রাখবেন আর কয়েকটা উদাহরণ মনে রাখবেন, আর কিছু এখানে দরকার নেই। আচ্ছা, তারপর দেখেন এখানে আলোচনা করার বিষয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকারের হয়। এটা সাধারণত তিন প্রকারের হয়। একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, এটা কিভাবে মনে রাখবেন? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার হচ্ছে যেগুলো সরাসরি ডিভাইসের কাছাকাছি যে জিনিসগুলো বুঝে। যেমন আমাদের ডিভাইস বা কম্পিউটার কি বুঝে? 0 এবং 1 বুঝে। তার মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো, মানে লেভেলটা লো, এটা কার পার্সপেক্টিভে চিন্তা করা হয়? কারণ আমাদের পার্সপেক্টিভে চিন্তা করা হয়। যেমন আমরা মানুষ বা হিউম্যান, আমরা কথা বলি, আমাদের একটা ভাষা আছে, যেমন ইংলিশ একটা ভাষা, বাংলা একটা ভাষা। তো আমাদের এই ভাষার সাথে কম্পিউটার ভাষার অনেক ডিফারেন্স। কম্পিউটার বুঝে 0 1, আর আমরা বিভিন্ন লেটার, বিভিন্ন সেন্টেন্স, বিভিন্ন ওয়ার্ড ইউজ করে আমাদের ভাব অর্থ প্রকাশ করি। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের এই যে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষার যে এই যে দূরত্বটা, আমরা যত কম্পিউটারের ভাষার দিকে চলে যাব তখন সেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের দিকে যাবে। আর কোন ল্যাঙ্গুয়েজ যখন আমাদের মানুষের ভাষার কাছাকাছি চলে আসবে সেটা তত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। আর মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো সব লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। কারণ এদের এই এই ল্যাঙ্গুয়েজ গুলোর লেটারই হচ্ছে 0 1 বাইনারি সিস্টেম। আর 0 1 যেহেতু কম্পিউটারের বোঝার একটা ইউনিট, এজন্য এরা লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। আপনারা বুঝেছেন কিনা বলেন একটু, এই জায়গায় রেসপন্স করেন।
Low level language are language where the computer programs are written using the machine coding system, যেটাকে বাইনারি বা হেক্সাডেসিমাল কোড বলা হয়। বাইনারি কোনগুলো? 0 এবং 1 কে বাইনারি বলা হয়। হেক্সাডেসিমাল কোনগুলো? ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার কোনটা? এই যে যেমন ধরেন আমরা 1 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যা, এটাকে বলা হয় ডেসিমাল নাম্বার। অর্থাৎ 10টা ডিজিট দিয়ে যে নাম্বার সিস্টেম গড়ে ওঠে সেটাই হচ্ছে ডেসিমাল নাম্বার। বাইনারি নাম্বার যখন 2টা ডিজিট দিয়ে যে নাম্বার সিস্টেম গড়ে ওঠে সেটাকে বাইনারি নাম্বার বলা হয়। হেক্সাডেসিমাল নাম্বার যখন 16টা ডিজিট দিয়ে কোনো নাম্বার সিস্টেম গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার। বোঝা গেছে? কম্পিউটারের ভাষা কিন্তু ডেসিমাল নাম্বার না। আমরা যদি 6 লিখি, কম্পিউটার 6 বুঝে না, কম্পিউটার বুঝে অন্য কিছু। আমাদের ক্ষেত্রে 0, কম্পিউটারের ক্ষেত্রে 0। আমাদের ক্ষেত্রে 1, কম্পিউটারের ক্ষেত্রে 0 1। আমাদের ক্ষেত্রে 2, কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে 10 1 0। আমাদের ক্ষেত্রে 3, কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে বুঝে হচ্ছে 11 1 1। আমাদের ক্ষেত্রে 4, কম্পিউটার বুঝে কত? 100। মানে ওরা শুধুমাত্র, আচ্ছা এখানে যদি আমি আপনাকে, আচ্ছা আমাদের ভাষা 1, কম্পিউটারও বোঝে 1। আমাদের ভাষা 2, কম্পিউটার বোঝে 10। আমরা যেটাকে বলি 3, কম্পিউটার বোঝে সেটা 11। আমরা যেটা বুঝি 4, কম্পিউটার যেটা বোঝে সেটা বোঝে 100। আমরা যেটা বুঝি 5, কম্পিউটার সেটাকে বোঝে 101। এই যে এটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম, আর এটাকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি কেন? এখানে শুধুমাত্র দেখেন 1 আর 1 0 ছাড়া এখানে কিছু নাই। আর এখানে ডেসিমাল বলা হচ্ছে কেন? 1 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বার এখানে ইউজ করা হয়। হেক্সাডেসিমালও তাই, প্রায় এখানে 1 থেকে শুরু করে 16 পর্যন্ত 16টা ডিজিট আছে যেটা দিয়ে তাদের নাম্বার সিস্টেম তৈরি হয়। আর এই যে কম্পিউটারটা যেহেতু বাইনারি সিস্টেম ছাড়া বোঝে না, বা হেক্সাডেসিমাল কোড অনেক ক্ষেত্রে অনেক কম্পিউটার বোঝে, এগুলো চেষ্টা ছাড়া বোঝে না। তার মানে হচ্ছে এইগুলো ডিজিট ইউজ করে যে প্রোগ্রামিংটা করা হয় 0 0 1, এগুলো ডিজিট ইউজ করে যে প্রোগ্রামিংটা করা হয় সেটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, বা মেশিন সরাসরি যেটা বুঝে সেটা দিয়ে যে প্রোগ্রামিং করা হয় সেটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছেন? কে কে বুঝেন না একটু রেসপন্স করেন। এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে ভাইয়া। আচ্ছা, এখন দেখেন, ওকে কম্পিউটার 0 1 ছাড়া কিছু বুঝলো না, ঠিক আছে, কিন্তু মানুষের ভাষা তো আর 0 1 না। মানুষ ইংলিশে কথা বলে, বাংলায় কথা বলে, তাহলে এগুলোকে কিভাবে মেশিনের কাছে নিয়ে যেতে পারে? আমি বলবো হচ্ছে আমি, কম্পিউটার তো আমির পরিবর্তে সে এমন ভাবে ট্রান্সলেট করবে, আমির পরিবর্তে 0 1 দিয়ে যেটা হয় সেটাকে প্রকাশ করবে। হ্যাঁ, তো এটাই ব্যাপারটা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যখন প্রোগ্রামিং এর ভাষাটা যখন মানুষের ভাষার কাছাকাছি চলে আসে সেটাকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ধরনের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ আমরা যদি যাই, আচ্ছা আচ্ছা, লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমি যা কিন্তু বললাম সেগুলো কিন্তু মনে বোঝার জন্য মনে রাখবেন, কিন্তু লেখার সময় কিন্তু ওইগুলো লেখার প্রয়োজন নাই। লেখার সময় শুধু লিখবেন এই যে সংজ্ঞাটা, আর মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা কি টু কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা লিখবেন। আচ্ছা, এটার এখানে ইলাবোরেশন এখানে দেওয়া আছে, বাইনারি সিস্টেম হেক্সাডেসিমাল এটা আলোচনা করলাম। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোথায় সেটাও এটা আলোচনা করলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে হচ্ছে আপনার অ্যাসেম্বলিশন করা হয়, যে অর্থাৎ কোনো কিছুর কোড, অর্থাৎ আমি বলছি যে যেমন ধরেন
কম্পিউটার সাবট্রাকশন বলতে কি বোঝায়, বিয়োগ বলতে বোঝায়। আমি কি বুঝবো, কম্পিউটার তো বুঝতে হবে। ওরা কম্পিউটারকে কোনো কিছুকে সাবট্রাকশন করার জন্য যে স্যাম্বলটা ইউজ করা হয় সেটা হচ্ছে সাব, এসইউবি সাব। এটা এটা যদি লেখা হয় কম্পিউটার বুঝবে যে এটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যদি 5 থেকে 10 সাব 5 বোঝায়, 10 10 সাব 5 এটা বোঝায়, তার মানে কম্পিউটার বুঝবে যে 10 থেকে 5 কে বিয়োগ করতে হবে। এই যে সাব, এই যে এটাকে এটা একটা কোড, এটা কি বলে সিম্বলিক কোড। এই সিম্বলিক কোড সিস্টেমে যে ল্যাঙ্গুয়েজ গুলো যে ল্যাঙ্গুয়েজটা দাঁড় হয় সেটাকে বলা হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, এরকম একটা উদাহরণ দিয়ে মনে রাখবেন তাহলেই হবে। তারপর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, এই যে দেখেন এখানে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপড ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি কার, আমরা যারা ইউজ করছি, আমরা যারা প্রোগ্রামিং করছি তাদের ফ্রেন্ডলি, মানে আমাদের কাছে আমাদের ভাষার কাছাকাছি এই ল্যাঙ্গুয়েজটা। অর্থাৎ আমরা চাইলে ইংরেজি দিয়েই আমরা কি করতে পারি, যারা প্রোগ্রামিং করে আমরা তারা জানি যে যখন প্রোগ্রামিং করা হয় তখন প্রোগ্রামিং এর বিষয়গুলো সাধারণত ইংরেজিতেই লেখা হয়। তবে ইংলিশ যেহেতু আমাদের ভাষার, আমাদের আমাদের মুখের ভাষা আমরা বলি, তো এই ভাষার কাছাকাছি, এই জন্য এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। তো আরো ভালো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে তৈরি হচ্ছে। যেমন আমরা বর্তমানে দেখবেন, আগে যেমন আমরা আমাদের মুখের ভাষা কি করতে পারতো না, বুঝতে পারতো না সরাসরি, কম্পিউটার কিন্তু আমরা কমান্ড করতে পারতাম না। এখন কিন্তু দেখেন আমরা মুখের ভাষা দিয়ে কমান্ড করতে পারি সরাসরি। আমরা যদি বলি যে লাইট অফ হয়ে যাও, কম্পিউটার প্রোগ্রামিং সিস্টেম করে লাইট অফ হয়ে যায়। ওরা কিন্তু আমরা সরাসরি বুঝে। এটা কিন্তু এই যে এটা এটা কিন্তু আপনার এই টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে এটা হয়েছে। তারপর মনে করেন যে আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করছি, যেমন ধরুন ফরটান। এই ফরটান যারা সায়েন্সে পড়ালেখা করে, ইন্টারমিডিয়েট অনার্স লেভেলে পড়ালেখা করেছেন, তাদের এই ফরটানটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতেই এই ফরটান করায়। এটা খুবই ইজি একটা ফর্মুলা ট্রান্সলেশন। যারা এই যে গবেষণার ক্ষেত্রে ফরটান ল্যাঙ্গুয়েজটা অনেক খুব ইউজ হয় আর কি। তো সি, সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে আর কি। The following are the example of high level language. High level language is used by computer programmers to develop an application specific computer program. এই যে যেমন এখানে বলছে সিনটেক্স আর ভ্যারি সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সিনটেক্সটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভ্যারি সিমিলার, মানে সেম সেম, একই জিনিস প্রায়। এই জন্য এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। তার মানে আপনারা মনে রাখবেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা মানুষের ভাষার কাছাকাছি যে ভাষা দিয়ে প্রোগ্রামিং করা হয় সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের ভাষার কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটাকে প্রোগ্রামিং করা হয় সেটাকে বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন বাইনারি, হেক্সাডেসিমাল কোডের মাধ্যমে যেগুলো করা হয়। আর মিডল রেঞ্জে যেটা আছে সেটা অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিটা মিডল রেঞ্জে কেন, এটা হাই লেভেলে নয়, আবার মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যেও পড়ে না, কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কোড বা সাব কোড সিস্টেমে লেখা হয়, সরাসরি 0-1 এই ফরম্যাটে এটা লেখা হয় না। আচ্ছা আচ্ছা, এরপরে আছে দেখেন, এখানে দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এগুলো আসলে বুঝবেন না, কারণ যারা প্রোগ্রামিং করে তারা এগুলো বুঝবে। অপো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট, এখানে কয়েকটা শব্দ দেখেন, এই শব্দগুলো আপনার সাথে অপরিচিত মনে হবে। ইজ এ প্রোগ্রামিং প্যারাডিজম is a programming paradigm centered around the concept of object. অবজেক্ট আমাদের প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে অবজেক্ট হচ্ছে হচ্ছে যারা কোন একটা স্ট্রিং এর মধ্যে থাকে, অ্যারের মধ্যে যা থাকে, কোনো নাম হতে পারে, কোনো কিছু হতে পারে, সেটা কোনো একটা লেটার হতে পারে, কোনো একটা নাম্বার হতে পারে। সেটা যখন কোনো একটা স্ট্রিং এর মধ্যে থাকে, অ্যাট্রিবিউট আকারে যখন যেটা দেওয়া হয় সেটাই অবজেক্ট হয়। তো অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রাম গুলো সেটাকে বলা হয়। এই ডেফিনেশনটা শুধু আপনার জায়গা থেকে লিখবেন, আর নিচে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া আছে, এটা মনে রাখবেন। এখান থেকে আর বেশি কিছু বুঝতে চায় না, কারণ এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা। যারা প্রোগ্রামিং করেন, এই প্রোগ্রামে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি নিয়ে আলোচনা করা হয়। আপনারা জাস্ট সংজ্ঞাটা মনে রাখবেন, আর হচ্ছে এই যে কয়েকটা উদাহরণ মনে রাখবেন, শেষ। এবার আসি আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা
আমরা বুঝবো, এবং এটা খুবই পরিচিত একটা বিষয়। যেমন ধরেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে, আমরা তো কম্পিউটারে তো বিভিন্ন ধরনের ডাটা দেই, সেই ডাটাগুলো কম্পিউটার কি করে তার স্টোরেজ স্টোর করে রাখে। এখন সেই ডাটা তো শুধুমাত্র স্টোর করলেই হবে না, সেই ডাটাগুলোকে প্রয়োজনে সেগুলোকে বের করে নিয়ে আসতে হবে আমাদের প্রয়োজনে, সেই ডাটাগুলোকে প্রয়োজনে সেগুলোকে প্রসেসিং করতে হবে। এই এই কাজগুলো তো আমাদের করতে হবে। তারপরে ডাটাকে ম্যানেজ করতে হবে, ডাটাবেস, তারপর তাকে প্রসেসিং করতে হবে, এই কাজগুলো তো আমাকে করতে হবে। তার মানে ডাটাকে আমি চাইলেই যে কোনো ভাবে রাখতে পারবো না। তার মানে ডাটাকে কোনো একটা টেবুলেটেড ফর্মে রাখা হয়। যেমন ধরেন আমি যদি আপনাকে উদাহরণ দেই, মনে করেন এক্সেল শিট। এক্সেল শিটে যেমন মনে করেন একটা ক্লাসের স্টুডেন্টদের ডাটাগুলোকে সেভ করতে হবে। তো আমি কি লিখবো, প্রথমে প্রথম সারিতে সিরিয়াল লিখবো, প্রথম কলামে, দ্বিতীয় কলামে নাম লিখবো, তৃতীয় কলামে রোল নাম্বার লিখবো, চতুর্থ কলামে প্রয়োজনে যদি তাদের ফিচার গুলো আছে, যে তারা কোন ডিপার্টমেন্টে পড়ে, সায়েন্স, কমার্স, আর্টস, এগুলো লিখবো। তারপরে ডাটা হিসেবে তারা লিখবো যে তারা তাদের হাইট কত, তাদের ওজন কত, এগুলো যদি আমরা তাদের ডাটা হিসেবে নিয়ে নিব। যখন এই যে কোনো ডাটাগুলোকে আমরা যখন টেবুলেটেড ফর্মে সাজিয়ে লিখবো, তখন সেটাকে আমরা ডাটা বেস ক্রিয়েট করলাম, একটা ডাটা বেস ক্রিয়েট করলাম। এইরকম, এটা তো আমরা তো এক্সাম্পল দিলাম কিসের ক্ষেত্রে, এক্সেল এর ক্ষেত্রে। এই একই রকম সিস্টেমে কম্পিউটার কি করে, তার ডাটা তার স্টোর যেখানে মেমোরিতে স্টোর করে, সেই মেমোরিতে এই ডাটাগুলোকে ঠিক একই টেবুলেটেড ফর্মে এগুলোকে কি করে, স্টোর করে, যেন প্রয়োজনের সময় এটা কি করতে পারে, ইজিলি স্টোর করতে পারে, রিট্রাইভ করতে পারে, ম্যানেজ করতে পারে, প্রসেস করতে পারে। এই যে ইজি প্রসেসে কোনো ডাটাকে স্টোর করা, রিট্রাইভ করা, ম্যানেজ করার এই প্রসেসটাকে বলা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, প্রত্যেকটা কম্পিউটারে কি থাকে, এরকম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস থাকে। যেমন ধরেন নিচে কিন্তু এই যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে রো কলাম, এখানে কিন্তু বাকি জিনিসগুলো এখানে আসে নাই। এখানে দেখেন রো মানে হচ্ছে যে রোতে কি লেখা হয়, ওই যে আমি এক্সেল শিট দিয়ে উদাহরণ দিলাম, আমি যদি এক্সেলে যাই, এই যে যেমন ধরেন আপনাদের ইয়াই দেখায় এখানে। এই যে যেমন ধরেন আপনাদের যখন অ্যাডমিশন নিয়েছেন, তখন আপনাদের ডাটাগুলো আমাদের কাছে কিভাবে এসেছে, এখানে দেখেন এই যে ঠিক এইরকম ফর্ম এসেছে। যে আপনি যখন ওখানে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছেন, তখন সেই ডাটাটা দেখেন এই যে এখানে ইউজার নেম, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল ইমেল, কোন সাবজেক্টের জন্য সিলেক্ট করেছেন, কোন ব্যাংকে আছেন। এই যে টেবুলেট রো, এটা হলো রো, এটাকে বলা হয় রো। ডান বাম থেকে ডান দিকে টোটালটা এটাকে রো বলা হয়, উপর থেকে নিচ দিকে এটাকে কলাম বলা হয়। ঠিক আছে? তো এই যে টেবুলেটেড ফর্মে রো এবং কলাম সিস্টেমে ডাটাগুলোকে ধারাবাহিকভাবে স্টোর করা, এটা কি বলা হচ্ছে, ডাটাবেস ক্রিয়েট করা, এটাকে বলা হয় ডাটাবেস। আর এই ডাটাবেস ক্রিয়েট করে এটাকে কি করা, ম্যানেজ করা, এটাকে বলে ডাটাবেস ম্যানেজমেন্ট। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটারের মধ্যেও আছে, যেখানে তার মেমোরি আছে, সেই মেমোরিতে এটাকে কি করে, এই ডাটাগুলোকে এভাবে স্টোর করে রাখে। আচ্ছা, আর এই সেই জিনিসটা এখানে হয়তো এখানে আসে নাই, এখানে একটু মনে হয় মিস্টেক হয়েছে আর কি। তো ওইরকম এক্সেল শিট দিয়ে এরকম মনে রাখবেন আর কি, ডাটাবেসের এই রিডিংটুকু পড়লে এগুলো বুঝতে পারবেন আর কি। ওকে, আমাদের প্রায় শেষের দিকে আসছি। এখানে আমাদের আহ কিছু কনসেপচুয়াল বিষয়গুলো, এখানে কয়েকটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে ইজ আ গ্লোবাল নেটওয়ার্ক কানেকশন, কম্পিউটার টু কম্পিউটার কানেকশন, নট অন্য কোনো কানেকশন। বিভিন্ন ডিভাইসের মধ্যে যে কানেক্টিভিটি, সারা পৃথিবী ব্যাপী বিভিন্ন ডিভাইস এর মধ্যে যে কানেক্টিভিটি, সেটাই হচ্ছে ইন্টারনেট। এটা কিন্তু মনে রাখতে হবে। ইন্টারনেট আর ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস না।
এটা কিন্তু আমরা ভুলে যাই, আমরা মানে ওলটপালট করে ফেলি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাও একটা ইন্টারলিঙ্ক, বাট এই ইন্টারলিঙ্কটা হচ্ছে ডকুমেন্টের ইন্টারলিঙ্ক। ডকুমেন্ট কি? যেমন ধরেন আমরা যেমন ইন্টারনেটে যখন প্রবেশ করি, যখন কোনো একটা ডকুমেন্ট সার্চ করলে কিন্তু সাথে সাথে চলে আসে। এটা কেন আসে? কারণ এই সারা পৃথিবী ব্যাপী বিভিন্ন ডকুমেন্টের মধ্যে ইন্টারলিঙ্ক করা আছে। হ্যাঁ, সেটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যেটাকে বলছে, এই যে দেখেন এখানে বলছে উই World Wide Web often simply refers to as the web is a system of interlinked hypertext document. হাইপারটেক্সট ডকুমেন্ট কি সেটা আমরা পরে বুঝবো। হাইপারটেক্সট কি? ডকুমেন্ট হচ্ছে অনেকগুলো সারা পৃথিবী ব্যাপী যত ডকুমেন্ট যেখানে আছে সবগুলোর মধ্যে ইন্টার কানেক্টেড। এই ইন্টার কানেকশনটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই সংজ্ঞাটুকু এতটুকু মনে রাখবেন। আর ইন্টারনেট হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক টু ইন্টার কানেকশন কম্পিউটার্স অ্যান্ড ডিভাইস। কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে যে ইন্টার কানেকশন সেটা হচ্ছে ইন্টারনেট। এই দুটাকে অবশ্যই স্পেসিফিকলি আলাদাভাবে মনে রাখবেন। আবার হাইপার টেক্সটটা কি জিনিস? হাইপার টেক্সট হচ্ছে, আপনাকে যদি উদাহরণ দেই, হাইপার টেক্সট আর হাইপার লিঙ্কস। আচ্ছা, আমরা এখানে আসছি যে ব্রাউজারে দেখি, দেখেন। আচ্ছা, আমরা কোথায় যাব? যেমন ধরেন নিউজ এ সার্চ দেই, আমরা দেখি। আচ্ছা, সিএনএন আমরা নিউজে আসলাম। দেখেন, আচ্ছা এখানে হচ্ছে যে, আচ্ছা এটা না, আহ, আচ্ছা এখানে দেখেন। আচ্ছা আমি কোথায় যাব? আচ্ছা আমি আমার ইয়েটা দেখি বোঝাই। এমআই, আচ্ছা দেখেন, আমি এটা আমার একটা ওয়েবসাইটে এসেছি, এটা আমার পার্সোনাল একটা ওয়েবসাইট। তো এখানে দেখেন, এই যে দেখেন আমি এখানে আসলাম, এখানে আসার পর এই যে দেখেন অ্যাবাউট ওয়ার্ডপ্রেস এর এই জায়গাটাতে উই গেট ওয়ার্ডপ্রেস ডাউনলোড লেখা আছে, আছে না? এই ডাউনলোড অপশনটা, এই ডাউনলোড নামটা, যেটার উপর ক্লিক করলে দেখেন একটা আমার কার্সর চলে আসতেছে। আমি যদি ডাউনলোডে ক্লিক দিই, দেখেন আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। আমাকে সরাসরি ওয়ার্ডপ্রেস যেখান থেকে ডাউনলোড করবে, দেখেন একটা জায়গায় নিয়ে এসেছে। দ্যাট মিনস হচ্ছে যে ওই যে ইয়াটাতে আমি ক্লিক করলাম, যে টেক্সটটাকে আমি ক্লিক করলাম, এই টেক্সটটাকে বলা হয় হাইপার টেক্সট। বুঝা গেছে? অর্থাৎ যে টেক্সটের সাথে অন্য একটা লিঙ্ক কানেক্ট করা থাকে, সেই টেক্সটটাকে বলা হয় হাইপার টেক্সট। বুঝেছেন কি নাকি একটু বলবেন। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আর যে লিঙ্কটা, ওই লিঙ্কটাকে বলা হয় হাইপার লিঙ্ক। টেক্সটের সাথে যে লিঙ্কটা ইয়া করা থাকে, অ্যাটাচ করা থাকে, সেই লিঙ্কটাকে বলা হয় হাইপার লিঙ্ক। আর যে টেক্সটটাকে আমরা বলছি, এই টেক্সটটাকে বলা হয় হাইপার টেক্সট। এটা ইন্টারনেটের ইয়া ভাষা। এখানে দেখেন, হাইপার টেক্সট ইজ দ্য টেক্সট ডিসপ্লেড অন এ কম্পিউটার অর আদার ইলেকট্রনিক ডিভাইস উইথ রেফারেন্স হাইপার লিঙ্কস। এই হাইপার লিঙ্কস এর মাধ্যমে যেটা রেফারেন্স করা থাকে সেই লিঙ্ক টেক্সটের সাথে, সেটা হলো হাইপার টেক্সট। আর হাইপার লিঙ্ক আমি বললামই, হাইপার লিঙ্ক ইজ এ রেফারেন্স
টু এ ডকুমেন্ট দ্যাট দ্যাট রিডার ক্যান ডিরেক্টলি ফলো। যেমন ধরেন আমি ওই ডাউনলোড অপশনটা ক্লিক করলাম, আমাকে সরাসরি ওই ডাউনলোড অপশনের মেইন জায়গায় আমাকে নিয়ে গেল। ঠিক আছে, এটা হলো হাইপারলিঙ্কস। ওকে, ওয়েব ব্রাউজার আমরা চিনি। এই ওয়েব ব্রাউজার আর ইন্টারনেট ব্রাউজার ইজ এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এটা একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনেটে অ্যাক্সেস করে আমাদের প্রয়োজনীয় এই বিষয়গুলোকে আমরা আমাদের কি করতে পারি, এক্সপ্লোর করতে পারি। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে আমাদের প্রবেশ করতে গেলে অবশ্যই আমাদেরকে ব্রাউজারের মাধ্যমেই আমাদের প্রবেশ করতে হবে। ইন্টারনেটের কানেকশনের পরে আমরা যদি কোনো আমাদের যে কোনো ইনফরমেশনের মধ্যে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোনো একটা ব্রাউজারের মধ্য দিয়ে যেতে হবে। সেটা ফায়ারফক্স হোক, সেটা ইউসি ব্রাউজার হোক, যে কোনো ব্রাউজার হোক, সে কোনো ব্রাউজারের মধ্য দিয়ে আমাকে যেতে হবে। এই ব্রাউজার একটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার, হচ্ছে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, ওয়েব পেজ হচ্ছে যে একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে। যেমন ধরেন আমি আপনাকে ওখানে দেখালাম যে এখানে যদি আসি, এই যে দেখেন এই হোম অপশন, এই হোম অপশনটা এটা একটা পেজ। অ্যাবাউট অপশন, এখানে অ্যাবাউট অপশনে যদি আমি যাই, এখানে অ্যাবাউট অপশন এটা একটা পেজ, এটা একটা অ্যাবাউট অপশন, এটা আমাদের পেজ। সার্ভিস অপশন, এটা প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা পেজ, অর্থাৎ প্রতিটা পেজের আলাদা আলাদা ইউআরএল থাকে বা আলাদা আলাদা লিঙ্ক থাকে। প্রতিটা পেজের আলাদা আলাদা ইউআরএল থাকে বা আলাদা আলাদা লিঙ্ক থাকে। ওকে, এটা দেখে নিয়ে তারপর ইন্টারনেট ভার্সেস ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, এটা পার্থক্য আমি কি সেটা আমি বলেছি। ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে সিম্পলি, ইউআরএলটা একটা লিঙ্ক। যেমন ধরেন এই যে আমি এই ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এই যে এটা https://mizanurohman.loves2blog.com। এটা একটা ইউআরএল। আমি যখনই যেটাতে সার্চ দিব সেটা সহ দেখেন সার্ভিসে সার্চ দিলে এখানে ডাবল স্ল্যাশ দেওয়ার পরে দেখেন সার্ভিস লেখা আসে। হ্যাঁ, এই যে .com/service/ তার মানে কি, এই যে সার্ভিস স্ল্যাশ, আমি এখন সার্ভিসে আছি, এই জন্য দেখেন আমাকে সার্ভিস সহ এটা দেখাচ্ছে। এই টোটাল অংশটাই হচ্ছে আমার ইউআরএল, এই টোটালটাই হচ্ছে ইউআরএল বা লিঙ্ক। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর আসে ইমেইল। ইমেইল কি, এটা আমাদের শেষ আজকের জন্য। ইমেইলটা হচ্ছে ইলেকট্রনিক মেইল। চিঠিপত্র আদান প্রদান করতাম আমরা অ্যানালগ সিস্টেমে, এখন সেটা ইলেকট্রনিক মেইল সিস্টেমে করা হয়। এই ইমেইল যখন প্রথম আবিষ্কার হয়, ইন্টারনেট আবিষ্কার হয় বা ইন্টারনেট উদ্ভব হয়, তখন তো দেখা যেত যে কন্ট্রোল করা যেত না। হ্যাঁ, কন্ট্রোল করা যেত না, যে একটা ইউজার থেকে আরেকটা ইউজারে কন্ট্রোল করা যেত না। তো এখন যখন এই কন্ট্রোলিং সিস্টেম গুলো আবিষ্কার করা, এসএমটিপি যেটাকে বলা হয়, ইউজার টু ইউজারের মধ্যে যখন একটা কানেক্টিভিটি, আমি আমি যখন ইমেইল সেন্ড করব, সেটা শুধুমাত্র আমি যাকে সেন্ড করব তার কাছেই যাবে। এমন যদি হয় যে আমি সেন্ড করলাম রফিককে, চলে গেল রফিক করিম সালাম বরকত সবার কাছে চলে গেল, তো এরকম হলে তো আর হবে না। তো ওই জায়গা থেকে আমাদের এসএমটিপি বা ইমেল ট্রান্সফার সিস্টেম যেটা, সেটা আবিষ্কার হওয়ার পরে এই ইমেইলের এফেক্টিভিটিটা বাড়ে। আমাদের এর আগে যখন ছিল, ফ্যাক্স ছিল, ফ্যাক্সেও কিন্তু এক ধরনের ছিল যে এই পাশ থেকে আমি সেন্ড করব, ওই পাশ থেকে সরাসরি কি করতে হবে, সেটা প্রিন্ট দিয়ে বের করতে হবে। এই ইমেল সিস্টেমের প্রথম দিককার সিস্টেম আর বর্তমান সিস্টেম এক না। ইমেল কিন্তু সেন্ড করার জন্য একই সাথে দুইজন ইউজারের কে একই সাথে অনলাইনে থাকার প্রয়োজন হয় না। যেমন ধরেন আমি আপনাকে কোনো একটা ইমেল করলাম, আপনি ওই পাশে অনলাইনে নাই, তারপরেও পরবর্তীতে যে কোনো সময় এসে আপনি কি করতে পারবেন, আপনার ইমেলটা অন করে ওই ডকুমেন্টটা পেয়ে আপনি ওটাকে প্রিন্ট করে বের করে নিতে পারবেন। তো সেই কথাটা এখানে বলছে, দা ইমেলের জন্য দা রিকোয়ার্ড বট কম্পিউটার টু বি অনলাইন অ্যাট দ্য সেম টাইম। কোন সময়? আগেকার সময়ে প্রথম দিকে যখন এই ইমেল সিস্টেমটা আবিষ্কার হয়, তখন দুইজনকে কি থাকতে হতো, অনলাইনে একই টাইমে কি থাকতে হতো, অনলাইনে উপস্থিত থাকতে হতো। বাট টুডেস বর্তমান ইমেল সিস্টেম হ্যাজ বেসড অন স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মডেল। স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মডেল মানে আমি যখন কোনো একটা ইমেল করব, তখন দেখবেন যে আমার কম্পিউটারেও সেটা সেন্ড সিস্টেমে যে সেন্ড অপশনে যে সেটা সেভ হয়ে থাকবে, আবার যাকে আমি সেন্ড করব তার সেখানে ইনবক্সে যায় সেটা সেভ হয়ে থাকবে। স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সিস্টেমে বর্তমান কাজ করে। এই জন্য কোনো ইমেল সিস্টেমে এখন কাউকেই এট এ টাইমে উপস্থিত থাকার প্রয়োজন হয় না। যে কেউ একজন চাইলে উপস্থিত থেকে সেন্ড করে অপরজনকে আমরা মেল ট্রান্সফার করতে পারি।
তো এই হলো বিষয়টা, রিডিং পড়লে বুঝতে যাবেন। বাকি জিনিসগুলো এখানে এটার উপর বেস করে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রায় কতগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে, প্রশ্ন এবং অ্যান্সার। আজ প্রায় 51টা প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া আছে। তো আপনারা এই প্রশ্ন এবং অ্যান্সার গুলো দেখবেন কিভাবে প্রশ্নগুলো করা হয়েছে। আশা করি সব বিষয়গুলো আমাদের এই সিনপসিস এর মধ্যেই আছে, প্রশ্নের মধ্যে যা অ্যান্সার গুলো। বাট আমি শুধুমাত্র প্রশ্নগুলো দিয়েছি এই কারণে কতটুকু প্রশ্ন আসলে কতটুকু লিখবেন এতটুকুর জন্য একটা আন্দাজ পাওয়া যায়। এই জন্য আপনাদেরকে প্রশ্নগুলো দিয়েছি। হ্যাঁ, তো প্রশ্ন আসলো যতটুকু, আপনি দেখলেন বিশাল অনেক কিছু খাতা ভরে দিয়ে রেখে আসলেন, টাইম লস হবে, মার্কের তখন কমে যাবে। এই জন্য যতটুকু প্রশ্ন চাওয়া হয় ততটুকু কিভাবে অ্যান্সার করতে হয় এখানে একটা ডেমো দেওয়া আছে, সেটা আপনারা ফলো করবেন। আর অবশ্যই আপনাদের যে পরীক্ষার, সরি, আপনাদের পরীক্ষা হয়ে গিয়েছে 98 97 এর, এই প্রশ্নটা অবশ্যই দেখবেন। আর প্রশ্নগুলো দেখে প্রস্তুতি নেবেন। নেক্সট দিন এই দুইটা সিনপসিসের উপর আপনাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমি 30 মিনিট আপনাদের পরীক্ষা নেব, বাকি 30 মিনিটে হয়তো বা নেক্সট মডিউলে কিছু আলোচনা করবো। আর তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার ইউআরএলটা যদি আবার একটু বলতেন, তখন তো ইয়ে ছিল। ইউআরএল এর ইয়াটা হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দেখেন, এই যে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইজ এ ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। অর্থাৎ আমাদের ইন্টারনেটে বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তো প্রচুর পরিমাণে ডাটা রয়েছে, প্রচুর পরিমাণে পেজ রয়েছে। আমরা এই পেজগুলোকে খুঁজে পাবো কিভাবে, তার ঠিকানা কি? তো কোনো একটা পেজ একটা স্পেসিফিক ইউআরএল এ থাকে বা ইউনিফর্ম রিসোর্স লোকেটরে থাকে, ঠিক আছে? সেই ইউনিফর্ম যে লিঙ্কটা, যে লিঙ্কে বা যে অবস্থানে তার থাকার কথা, ঠিক সেই জায়গাতেই থাকবে। যেমন আমার বাসা বগুড়া, আমাকে সার্চ করতে গেলে বগুড়া যেই খুঁজতে হবে যদি আমি বগুড়ায় থাকি। আমি এখন ঢাকায় থাকি, আমাকে খুঁজতে গেলে ঢাকায় এসে খুঁজতে হবে। ঢাকায় এসে খুঁজলে তো আমাকে পাবেন না, ঢাকায় এসে আমাকে খুঁজতে হবে মালিবাগ মোড়ে খুঁজতে হবে। আবার মালিবাগ মোড়ে গেলেও আমাকে পাবেন না। কোথায় পাবেন? মালিবাগ মোড়ে এসে শান্তিবাগে আসতে হবে। আর শান্তিবাগে আসলেও পাবেন না, শান্তিবাগে এসে আমাকে আবার হাউস নম্বর খুঁজতে হবে। সেই হাউস নম্বরে এসেও পাবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি ওই হাউসের কোন ফ্ল্যাটে থাকে সেটা আপনি জানেন। এই ইউআরএলটা হচ্ছে কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা পেজের এরকম একটা ঠিকানা, যে ঠিকানায় আপনি ক্লিক করলে সরাসরি ওখানে চলে যাবেন। যেমন ধরেন আমি আপনাকে এখানে উদাহরণ দিলাম যে আমার এই ধরনের আমার যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কিন্তু মেইন ওয়েবসাইটটা কিন্তু এটা, যে www.mizanurrahman.loves2blog.com, এটা হলো একটা মেইন ওয়েবসাইট। এখন আপনি যদি চান যে আমি যাব কোথায়, আমি এই এখানকার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যাব, তখন আপনি কি করলেন, এখানে এই প্রজেক্টে ক্লিক করলেন। এন্ড প্রজেক্টে ক্লিক করলে আপনি প্রজেক্টে যাচ্ছেন কিভাবে? এই যে দেখেন loves2blog.com/project। ওই যে আমি যখন আপনাকে বললাম যে আপনি মালিবাগ মোড়ে আসলেই শুধু হবে না, আপনাকে স্ল্যাশ দিয়ে মালিবাগ মোড়ে শান্তিবাগে আসতে হবে, স্ল্যাশ দিয়ে শান্তিবাগ মোড়ে বাসা নম্বরে আসতে হবে, স্ল্যাশ দিয়ে শান্তিবাগ মোড়ে বাসা নম্বরে আসার পর ফ্ল্যাট নম্বরে আসতে হবে, তাহলে আমাকে খুঁজে পাবেন। অর্থাৎ এই প্রজেক্ট ওয়ার্কের এই বিষয়টা, এটা যদি আপনাকে খুঁজে পেতে হয়, এইরকম একটা লিঙ্কে ক্লিক করলে শুধুমাত্র এখানে আসতে পারবেন। এই লিঙ্কের বাহিরে www.com এর কোথাও এটা খুঁজে পাবেন না, শুধুমাত্র এই লিঙ্কে এটা পাবেন। ইউআরএলটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, কোন একটা রিসোর্সের ইউনিফর্ম স্পেসিফিক লোকেশন, এটাই হচ্ছে ইউআরএল। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা রিকোয়েস্ট আছে স্যার। জি জি বলুন। রিকোয়েস্টটা হলো স্যার, ক্লাসটা কি স্যার আরেকটা, যেহেতু শুক্রবার, আমরা কি আরেকটু আগে ক্লাসটা করতে পারি না? সন্ধ্যায় বিকালে, কারণ আসলে ব্যাপারটা হয় কি, রাতের বেলায় মানে আমার জন্য সুবিধা হয়, কারণ আমি সারাদিন অফিসে থাকি। তো অফিসে থেকে ওখান থেকে কন্ডাক্ট করার জন্য এখানে এখানে এসে আমি খুব ভালোভাবে ডেলিভারিটা দিতে পারবো।
আর ওখানে থেকে দিলে দেখা যায় যে অফিসিয়ালি একটা কেমন একটা সিচুয়েশনের মধ্যে থাকি। ওখান থেকে অতটা ভালোভাবে ডেলিভারি আমার পক্ষে হয়তো বা হবে না। এই জন্য আপনাদেরকে ভালোভাবে ডেলিভারি দেওয়ার জন্যই মূলত আমি রাতটাকে বেছে নিয়েছি। দেখেন আমি কিন্তু স্যারের আগে নিয়েছিলাম, আমি কিন্তু স্যারের পরে নিয়েছি এই কারণে যে আমি যদি স্যারের আগে নিই দেখা যাচ্ছে যে সময় খুব শর্ট পাই। আমি চাই তখন আমাকে দ্রুত করে যেতে হয়, আপনি অনেক চাইলেও আমি অনেক কিছু গুছিয়ে আপনাদেরকে ডেলিভারি দিতে পারি না। আমার জন্য একটু সময় নিয়ে জন্য আপনাদেরকে দিতে পারি। কারণ আপনাদের জন্য যদি এটা বেশি খারাপ লাগে তাহলে আসলে কি করার থাকবে বলেন, তাহলে তো না চেঞ্জ করতে খারাপ হবে। না, আর কি যেটা একটু মনে হয় যেন একটু টাফ আমাদের কাছে মনে হইলো আর কি, যার কারণে একটু এই যে দেখেন যেমন লেট 11টা বাজে আমাদের কিন্তু কনসেন্ট্রেশন ধরে স্যার রাখাটা কিন্তু একটু কষ্ট হয়ে যায়। অন্যান্য অন্যান্য স্যার কিন্তু দেখা যাচ্ছে প্রায় যেমন ওয়ারিসুর রহমান স্যার উনিও কিন্তু রাত প্রায় 11টা 15 পর্যন্ত ক্লাস নেন। ঠিক আছে, সরি 11টা না, 12টার কাছাকাছি সময় পর্যন্ত উনি ক্লাস নেন। তো আমি 11টার মধ্যে শেষ করে দেবো আপনাদের, যেহেতু আমাদের শুরুই হয় 9:30টার দিকে, 9:45-এ শুরু হলো। ঠিক আছে। না না হলে সমস্যা নাই, আমরা করতে পারবো, কিন্তু বললাম আচ্ছা, আর কি এটা যে যদি হয় আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, কারণ আমি ডেলিভারিটা ভালোভাবে দিতে পারবো। অফিস থেকে ডেলিভারি দিলে জিনিসটা আমার কাছে মনে হয় অতটা ভালো হবে না, এই জন্য আর কি পরিবেশটা অতটা ওইরকম না। যেমন ধরেন এখান থেকে আমি যেভাবে কথা বলতে পারছি এটা অফিসিয়ালি হয়তো বা ওই জায়গা থেকে আমি পারবো না, কারণ আমাদের সারাদিন তো আমাকে অফিসিয়াল টাস্ক গুলো করতে হয়। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, ওকে, নো প্রবলেম। আর কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই? জি স্যার, নাই স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা নেক্সট দিন অবশ্যই 2টা স্লাইড সিনopসিসের উপর প্রিপারেশন নিয়ে আসবেন। আমি অবশ্যই পরীক্ষা নেব। গুরুত্ব দিবেন যে পরীক্ষাটাকে পরীক্ষায় মনে করবেন, তাহলে দেখবেন যে সিনopসিস গুলো পড়া হয়ে যাবে, পরীক্ষার সামনে চাপ কম পড়বে আর কি। আর জি আমি স্যার। আহ, কালকের মধ্যেই দেখি, পরবর্তী কালকে না হলেও পরশুদিনের মধ্যে আমি আপনাদেরকে নেক্সট সিনopসিসটা আমি দিয়ে দিব। আর দিয়ে দেওয়া মানে কিন্তু এটা পড়বেন না, আপনারা হচ্ছে ওই দুইটাই পড়বেন। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ঠিক শুভ আছে। শুভরাত্রি। ওকে, শুভরাত্রি।